যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না, তবে এটুকু বলি, তাই ঘটনাটা পাঠিয়ে দিলাম। পছন্দ হলে দয়া করে পড়বেন। ঘটনাটা ঘটেছে 2015 সালে। তখন আমার নতুন বিয়ে হয়েছে, প্রেমের বিয়ে। আমি সদ্য পাশ করা ডাক্তার হওয়ায় তখনও চাকরি জীবন শুরু করিনি। আমার হাজবেন্ড খুব নাম করা একটি বেসরকারি কোম্পানির সিনিয়র স্পেশালিস্ট। ঘটনাটা, যারা হাউস ওয়াইফ আছেন, বাসায় একা থাকেন, তারা একটু মন দিয়ে শুনবেন। আমরা নিউলি ম্যারিড কাপল মিরপুরের একটা বাসা ভাড়া নিয়েছিলাম। এক্সাক্ট লোকেশন বললাম না। যাই হোক, বাসার বিবরণ দেই। 3 তলায় থাকতাম। প্রথম দরজা দিয়ে ঢুকে ড্রয়িং রুম, তার পেছনে ডাইনিং এবং সবশেষে একদম পেছনে বেডরুম। আমার হাজবেন্ড অফিসে গেছেন সকালে। আমি তাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে বেডরুমে এসে শুয়ে আছি। এভাবে কতক্ষণ শুয়েছিলাম মন নেই। দুপুর 2টায় আমার ঘুম ভেঙে যায়। আমি শুয়ে শুয়ে বুঝতে পারছি আমার ড্রয়িং রুম থেকে কেউ একজন আমার বেডরুমের দিকে আসছে, এবং চিন্তা করতে করতেই দরজা দিয়ে একটা নীল শাড়ি পরা মহিলা আমার বেডরুমে ঢুকলো এবং খাটের সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি দেখলাম সে সুতি শাড়ি পরেছে, কাজের মহিলা টাইপের চেহারা, এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো এই মহিলা দাঁড়িয়েই আমার দিকে তাকিয়ে হাসা শুরু করলো। আমি যেহেতু পেশায় একজন ডেন্টিস্ট, তাই আমার চোখ তার দাঁতের ওপরে পড়েছে। আমি দেখলাম তার দাঁত একটু উঁচু এবং বড়, ডেন্টিস্টরা যেটাকে প্রোক্লাইন টিপ বলে থাকে। তো যাই হোক, আমি তাকে এই বিকট অবস্থায় দেখেই কোনো রকম দেরি না করে সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, তার দিকে তাকিয়ে খাটে শুয়ে শুয়েই। আর এই সময়ে ওই মহিলা পুরো অদৃশ্য হয়ে গেল। আমি প্রায় সাথে সাথে উঠে বাসায় তালা দিয়ে বের হয়ে গেলাম। রিলেটিভের বাসায় চলে গেলাম। কি পরিমাণ ভয় পেয়েছিলাম তা শুধু আমি জানি। একবার ভাবলাম কি আর করতো, হয়তো আমাকে মেরে ফেলতো। আর কি, আমাকে একা। আমি আর আমার হাজবেন্ড সন্ধ্যায় একসাথে বাসায় ঢুকলাম। আমার হাজবেন্ড, তাকে সব বললাম। সে জানে আমি একদম মিথ্যা বলি না। বাড়িওয়ালাকে আমরা দুজনেই বললাম। বাড়িওয়ালা বাড়িওয়ালি দুজনেই অস্বীকার করলেন এবং বললেন তাদের বাড়িতে কোনো প্রবলেম নাই। আমরা 2 মাসের অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া সত্ত্বেও আর একদিনও থাকলাম না, এবং আমরা একদিনও থাকলাম না এবং নিজেদের মানে আমরা সেই বাসাটা ছেড়ে চলে গেলাম, অন্য বাসায় শিফট করলাম। এখন আর কোনো প্রবলেম হয় না। ওই বাসার কি কাহিনী তা আমি আজও জানতে পারিনি, জানার চেষ্টাও করিনি। কিছু জিনিস না জানাই ভালো। আমি সবাইকে বলতে চাই, এই ধরনের প্রবলেম হলে একদম ওয়েট না করে যত তাড়াতাড়ি পারা যায় বাসা চেঞ্জ করে ফেলবেন। পিছনের কাহিনী নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না, এতে বিপদ হবে। আর একটা কথা, বারান্দা দিয়ে মানুষজন দেখা যায় এমন বাসা ভাড়া করবেন। এখন আল্লাহর রহমত প্রকাশ করতে চেয়েছেন, যদিও নামটা প্রকাশ করেননি, এবং তিনি যেটা বললেন, সচরাচর আমরা শুনি যে সাদা কাপড় পরা মহিলা দেখা যায়, সাদা কাপড় পরা পুরুষ দেখা যায়। উনি দেখেছেন নীল শাড়ি পরা একটা মহিলাকে, এবং তার চেহারা যে বর্ণনা, সেই বর্ণনায় বোঝা যায় যে একটু অস্বাভাবিক, এবং আর কোনো কিছু ঘটার চান্স না দিয়ে তারা খুব দ্রুত সেই বাসাটা ছেড়ে দিয়ে শেয়ার করার ফলে কেউ শোনেন এবং কেউ আপনাকে সমাধান দিতে পারেন, সেটা আপনার জন্য হয়তো ভালোই হবে। চলে যাব। আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন যে আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি হিসেবে আহসান ভাই। আমরা তার কাছে যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবে, ঘটনাটি এটা ফরিদপুর জেলার ঘটনা। ফরিদপুর জেলার
রঘুনন্দনপুর নামক একটি জায়গা আছে, একটা গ্রাম আছে, মোটামুটি একটা ফরিদপুর সদরের মধ্যেই পড়ে। তো ওই জায়গারই একজন ইমাম এবং মুয়াজ্জিনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি এখন বলবো। তো ঘটনাটি 1968 সালে। তো ওনারা ওই এলাকায় শ্যামসুন্দরপুর নামক আর একটা জায়গা আছে, যারা ওখানে ফরিদপুরের যারা বাসিন্দা, যারা শ্যামসুন্দরপুর বেশ কিছু কারণে চেনেন, সেখানে বেশ ধর্মীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে, অনেকেই সেখানে যান আর কি। তো ওই শ্যামসুন্দরপুর অনেক আগে থেকে ওখানে বেশ কিছু দরবার শরীফ ছিল, বাৎসরিক কিছু ওয়াজ মাহফিল হতো। কারণ এই শীতকাল যখন হয় স্বাভাবিকভাবে রাসূল ভাই ওই যেহেতু আবহাওয়াটা অনুকূলে থাকে, সাধারণত ওয়াজ মাহফিল গুলো আমাদের দেশে এই শীতকালেই বেশি হয়ে থাকে আর কি, এই যে এখন যে সিজনটা চলছে। রাইট। তো ওই এই শীতকালেই ওই সময়টা ছিল একটা বাৎসরিক ওয়াজ মাহফিল। ওই রঘুনন্দনপুর যেখানে লোকাল যে একটা মসজিদ ছিল, এই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, তো ইমাম সাহেব সাধারণত এই মাহফিলটা পরিচালনা করতেন। আচ্ছা। আর মুয়াজ্জিন সাহেব এমনি তার সহযোগী হিসাবে যেতেন, প্রতি বছর এটা যেতেন। আর ওখানে যে মসজিদ ছিল, ওই মসজিদের এক পাশে ইমামের জন্য একটা কামরা ছিল, মুয়াজ্জিনের জন্য আরেকটা কামরা ছিল, মানে তারা ইন্ডিভিজুয়ালি থাকতেন, তো ওনার ফ্যামিলিরা অন্য জায়গায় থাকতেন আর কি। আচ্ছা। তো যেদিন ঘটনা আর কি, ওদিন ওনারা মোটামুটি জোহরের নামাজ পড়েই ওই অঞ্চলে চলে যান, বা শ্যামসুন্দরপুর চলে যান, যাতে করে আগে থেকে মাহফিলের বন্দোবস্ত আগে থেকে করা যায়। তো মাহফিল শেষ করতে করতে প্রায় রাত ওই 68 সালে রাত প্রায় 1টা বেজে যায়। তো একটার সময় যখন ওনারা একসাথে দুজন ফিরছিলেন শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর গ্রামে, ওখান থেকে দূরত্ব খুব বেশি না, কয়েক কিলোমিটারের দূরত্ব। তো রাসেল ভাই, সাধারণত দেখা যাচ্ছে যে গ্রামে বা মানে রাত্রেবেলা যদি চলাফেরা করতে হয়, অনেক সময় রাত্রেবেলা কুকুর বা সামনে কোনো হিংস্র যদি কোনো কিছু চলে আসে, সাপ বা অন্য কিছু চলে আসে, সাধারণত সাথে একটা লাঠি নিয়ে একটু তাড়া করতে হয়, মানে সাহসের জন্য মানুষ সাথে একটু লাঠি রাখে আর কি। এটা এখনো আছে, এটা হয়তো আমরাও গ্রামে গেলে আমরাও সাথে একটা লাঠি টাঠির সাথে রাখি, যদি কুকুর টুকুর তাড়ানো যায় রাতের বেলা যদি সামনে আসে আর কি। তো ওনাদের হাতেও দুটো লাঠি ছিল, যাতে করে রাত্রেবেলা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ওনারা এড়াতে পারেন। ওরা যখন ফিরছিলেন রাসেল ভাই, তো ওই শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর যাওয়ার পথে একটি জায়গা আছে, ওখানে একটা বড় বট গাছ আছে। তো এবং বট গাছের পাশেই মানে একটু দূরেই অনেক পুরাতন একটা কবরস্থান আছে, ওখানে এখন আর সেখানে কবর টবর ভাবে দেওয়া হয় না আর কি, অনেক পুরাতন কবরস্থান। তো ওনারা যখন ওখানে আসেন, তখন মুয়াজ্জিন সাহেব বলেন যে আমি একটু অনেক দূর হেঁটেছি, একটু বট গাছের নিচে একটু বিশ্রাম করতে চাই। তখন ইমাম সাহেব বলেন যে ঠিক আছে, যেহেতু দুইজন একসাথে আছে কোনো সমস্যা নাই। তো ওই বট গাছের নিচে ওনারা বসেন। তো হঠাৎ মানে মুয়াজ্জিন সাহেব মানে খুব চিৎকার করে ওঠেন, এই আমার গায়ের উপর যেন কি যেন পড়েছে। তখন উনি খুব চমকে ওঠেন, এবং ইমাম সাহেবের হাতে আবার একটা ছোট একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা উনি জ্বালিয়ে দেখেন যে ওই মুয়াজ্জিন সাহেবের শরীরে একটি সাপ পেঁচিয়ে আছে। আচ্ছা। যখন এটা দেখলেন এবং মুয়াজ্জিন সাহেবও দেখলেন, মুয়াজ্জিন সাহেব প্রথমে মনে করছেন হয়তো বট গাছে যে শিকড়, অনেক শিকড় ঝুলে থাকে, হয়তো কোনো একটা শিকড় খুলে টুলে ওনার গায়ে পড়েছে। কিন্তু যখনই দেখেছেন সাপ, উনি মারাত্মক ভয় পান এবং তাড়াতাড়ি করে মানে সাপের বডিতে হাত দিয়ে এক টানে সাপটা তার শরীর থেকে মানে টেনে খুলে মাটিতে ফেলে দেন, এবং তার হাতে যে লাঠিটা থাকে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই উনি ওই লাঠি দিয়ে সাপের আঘাত করা শুরু করেন এবং সাপটাকে মেরে ফেলেন উনি। তখন ইমাম সাহেব বলেন যে আসলে রাতের বেলা এইভাবে হঠাৎ করে সাপ শরীরের উপর পড়াটাও একটা অদ্ভুত ব্যাপার, এবং সেটাকে তুমি যে মেরে ফেললে এটাও তোমার ঠিক হয়নি। এটা এইভাবে সাপ সাধারণত মানুষের গায়ের উপর পড়ে না। তখন বলে যে আসলে হুজুর, আমি তো মানে মনে হয় মানে তো বুঝতে পারি নাই, মানে খুব ভয় পেয়ে গেছিলাম, তাড়াহুড়া করে মেরে ফেলছে, আসলে তো কাজটা ঠিক হয়নি। তো যাই হোক, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাসায় মানে মসজিদে চলে আসেন, তার রুমে চলে যান। তারপর রসুল ভাই প্রথম ওই রাত এবং তার পরের রাত কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক। হঠাৎ তৃতীয় রাত্রে ইমাম সাহেবের দরজায় এই ঠিক রাত প্রায় 1টা-1:30টার দিকে কে যেন নক করছে। তখন ইমাম সাহেব দরজা খোলেন, দেখেন একটা অপরিচিত লোক দাঁড়িয়ে। জিজ্ঞেস করেন যে কি ভাই, কি দরকার বলুন। বলে যে হুজুর, আমার তো একটা আপনাকে ইমিডিয়েট একটা জানাজায় যেতে হবে, পাশেই পাশে একটা রসুল ভাই পাশে একটা ঈদগাহ আছে, ওই মসজিদ থেকে যেতে 5 মিনিট কি 7 মিনিটের পথ আর কি, হেঁটে যেতে। তখন বলে যে তাই এত রাত্রে কেন, আপনাদের তো জানাজাটা সকালেও দিতে পারতেন। বলে যে না, আসলে লাশটা 2 দিনের পুরাতন হয়ে গেছে, যার কারণে আমাদেরকে আজকে রাত্রেই যেভাবেই হোক এটাকে দাফন করতেই হবে, আপনি একটু তাড়াতাড়ি চলুন।
তো রাসেল ভাই উনি তখন ইমাম মুয়াজ্জিনকে আবার ডেকে তোলেন, কারণ একা যেতে উনি রাত্রেবেলা ভয় পাচ্ছিলেন, কারণ লোকটাকে উনি আবার চেনেন না। গ্রামে অন্য সবার, কারণ গ্রামাঞ্চলে তো রাসেল ভাই সবাই সবাইকে মোটামুটি চেনে। ওই লোকটা যেহেতু অপরিচিত ছিল, যেন উনি আমার মুয়াজ্জিন সাহেবকে ডেকে উঠলেন। মুয়াজ্জিন এবং উনি একই সাথে সেখানে গেলেন। তো উনি বেরোনোর সময় দেখেন যে একটি গরুর গাড়ি দাঁড়ানো, বলে এই গরুর গাড়িতে ওঠেন, আমরা ওখানে যাবো। বলে 5-7 মিনিটের পথ, এই গরুর গাড়িতে উঠবো কেন? বলে না, গরুর গাড়িতেই ওঠেন, আমরা পাঠিয়েছে, গরুর গাড়ি পাঠিয়েছে। আর আসলে ভাই ওই সময় কিন্তু রাস্তা একদম মানে মাটির ছিল। এখন তো সম্প্রতি ওদিক দিয়ে রাস্তা পাকা হয়েছে, কিছুদিন আগেও ওটা, আর সেই 68 সালের সময় তো বুঝতেই পারছেন কি অবস্থা একদম। ছিল ওই সময়। তো যাই হোক, গরুর গাড়িতে ওঠেন। তো ওঠার পরে ঠিক কয়েক মিনিটের মধ্যেই ওই সে মানে ঈদগার ওখানে চলে আসেন, দেখেন যে ওখানে বহু লোক দাঁড়ানো, এবং একজনকে ওনারা চেনেন না। মানে গ্রামের হলে একজনকে তো চিনবেন, ওরা কাউকে চেনেন না। এবং সামনে একটি খাটিয়া রাখে। তো ওখানে একজন বৃদ্ধ লোক চলে আসেন, তাদেরকে বৃদ্ধ লোক ইমাম সাহেবের হাতটা ধরে সামনে নিয়ে আসেন যে আপনি এখানে দাঁড়ান, আপনি জানাজা শুরু করেন। তো রাসেল ভাই জানাজা শুরু করার আগে ইমাম সাহেব বলেন যে আমি লাশটাকে একটু দেখতে চাই, কারণ কে মারা গেছে, আমি তো আমার পরিচিত কেউ কিনা। তখন মুখটা সরানো হয় রাসেল ভাই, দেখেন এত সুন্দর একটা বাচ্চা ছেলের চেহারা, বাচ্চা বলতে হয়তো আমাদের 7-8 বছর বয়স এরকম, বা 8-10 বছর বয়স এরকম একটা চেহারা, অত্যন্ত সুন্দর চেহারার একটা বালকের লাশ। এবং আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মাথা থেকে এমনি গলা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষ, কিন্তু উনি অদ্ভুত খেয়াল করছিলেন, অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে গলার নিচ থেকে পা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষের কোনো পাটা এগুলো কিছু নাই। মানে এই ঠিক সাপের মতো, একটা মোটা সাপ যেরকম মানে আস্তে আস্তে নিচ দিকে লেজের মতো হয়ে গেছে ওরকম। তখন উনি বলেন যে আপনার এটা কি হয়? তখন মুরব্বী বলেন যে এটা আমার ছেলে হয়, কিন্তু ওর পা বা হাত এরকম কেন? বলে ওর ঠিকই আছে, আপনি হয়তো বা ভুল দেখছেন, আপনি জানাজা শুরু করেন। তখন রাসেল ভাই জানাজা শুরু করানো হয়। জানাজা শুরু করার পরে জানাজা শেষ হয়। জানাজা শেষের পর তখন মানে ইমাম সাহেবকে ওই বৃদ্ধ লোকটা বলেন যে আজকে তো আমার সন্তানের জানাজা হলো, আপনি আরো 2টো জানাজা পড়ার জন্য প্রস্তুত থাকেন, আরো 2টা জানাজা পড়াতে হবে, খুব শীঘ্রই আপনাকে আমরা ডাকবো। তখন এই কথার কোনো মর্মার্থ বুঝতে পারেন নাই। হঠাৎ করে ইমাম সাহেব দেখেন যে আশেপাশে কোনো লোক নাই, শুধু ওই বৃদ্ধ লোক, ওই খাটিয়াটা এবং 4 জন লোক দাঁড়ানোর সাথে, আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো লোক নাই। যে হাজার হাজার লোক কোথায় গেল? তখন মুয়াজ্জিনকে বলতেছে ইমাম সাহেব যে এই মুয়াজ্জিন সাহেব দেখেন তো আশেপাশে এত লোক ছিল, কোথায় গেল? মুয়াজ্জিন বলছে কই, আশেপাশে তো সব লোকই আছে, আমি তো সবাইকে দেখছি। তখন ইমাম সাহেব বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত ধরনের কোনো ঘটনা তাদের সাথে ঘটছে। তখন বুঝতে পারেন, তার আগ পর্যন্ত কিছু ধরতে পারেন নাই। তো ওনারা ওখান থেকে চলে আসেন রাসেল ভাই, ওই গরুর গাড়িতে করেই আবার তাদেরকে নামিয়ে দেওয়া যাওয়া হয়। তো গরুর গাড়ির যিনি বসেছিলেন সামনে, মানে কোনো কথা তাদের সাথে কোনো কথা বলেন নাই, জাস্ট উঠেছেন, মসজিদে নামিয়ে চলে গেছেন, কোনো কথা বলেন নাই যে উনি কেউ। এবং ওই লোককেও যারা চেনে না, গ্রামের যারা ওই সময় গরুর গাড়ি চালাতেন সবাইকে চেনে, কিন্তু ওই লোককেও চেনে, সবাই মানে অপরিচিত। তো আসলে ভাই এর কিছুদিন পরে, যেহেতু ওই সময় তো একটু ওয়াজ মাহফিলের সময় ছিল, আর একটা জায়গায় ইমাম এবং মুয়াজ্জিনের একটা দাওয়াত পড়ে ওয়াজ মাহফিলে। তো ওনারাও সেখানে যান। সেখানে যাওয়ার পরে ওখান থেকে ফিরতে ফিরতে ওরা 2টো বেজে যাচ্ছিল, কিন্তু আসলে ভাই ওই গ্রাম থেকেও ফিরে আসার পথ কিন্তু ওই রঘুনন্দনপুর ওনার যেখানে ওই মসজিদটা ছিল, পথ একটাই। এবং ওই পথে আসতে গেলে সেই বট গাছ, ওটা পার হয়েই আসতে হয়। তো ওই বট গাছের কাছে যখন ওনারা চলে আসেন, তখন হঠাৎ মুয়াজ্জিন সাহেব বলেন যে আমার শরীরের উপর পানি পড়ছে কোথা থেকে? ইমাম সাহেব জিজ্ঞেস করেন, ইমাম সাহেবকে বলেন যে পানি কোথা থেকে পানি পড়বে? বলেন দাঁড়ান তো দেখি কোথা থেকে পানি পড়ে। তো ইমাম সাহেবের হাতে যে ছোট টর্চ লাইটটা ছিল, উনি আবার ওটা উপরের দিকে, গাছের উপরের দিকে রাসেল ভাই ধরেন যে কোথা থেকে। এখন দেখেন যে গাছের উপরে 2টো লোক বসে আছে। এতটুকুই উনি শুধু বলতে পেরেছেন। তারপরে উনি ইমাম সাহেব কিছু বলতে পারেন, কারণ ইমাম সাহেব ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওরা যখন সেন্স ফিরেছে রাসেল ভাই সকালবেলা ওই মসজিদের ইমামও নাই, আজানও কেউ দেয় নাই, মুয়াজ্জিনও নাই। সবাই বলে কি ব্যাপার, ঘটনা কি? মসজিদের সকাল ফজরের নামাজে আজানও হলো না, ইমাম সাহেবও নাই, কোথায় গেল? সবাই তখন মুসল্লিরাই আজান দিয়ে নামাজ পড়ে ওনাদের 2জনকে খুঁজতে বের হন। তখন রাসেল ভাই দেখা যায় ইমাম সাহেব ওই বট গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন, আর মুয়াজ্জিন সাহেব ওই বট গাছের অনেক উপরের একটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দৃশ্যটা গ্রামের লোকজন ওখানে গিয়ে দেখে। ওখানে গিয়ে দেখার পরে তখন সবাই বুঝতে পারে যে এটা কোনোভাবে একটা মানুষের পক্ষে অত উঁচুতে গিয়ে দড়িতে ঝুলে ফাঁস নেওয়া সম্ভব নয়, এটা নিশ্চয়ই কোনো প্যারানরমাল ঘটনা। যখন ইমাম সাহেবের জ্ঞান ফেরানো হয়, তখন উনি খালি অতটুকুই বলেন, আমি দেখেছি 2টো লোককে ওই ডালের উপর বসে থাকতে। এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না।
তো রাসেল ভাই ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব মারা গেলেন, ওনার যথারীতি দাফন কাফন সম্পন্ন হলো। তো এরপরে রাসেল ভাই কিছুদিন পরে একই রকম ভাবে হঠাৎ ওইখান মুয়াজ্জিন সাহেবের ফ্যামিলি ওইখানে থাকতেন না, অন্য জায়গায় থাকতেন। কিছুদিন পর হঠাৎ করে খবর আসলো, ওইখানে বলতে পাশেই আর কি, ওই মসজিদের একটু দূরে আর কি। তো হঠাৎ করে খবর আসলো যে ওই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফও, ওনাদের কোনো সন্তানাদি ছিল না, শুধু হাজবেন্ড ওয়াইফ ছিলেন। তো ওই ওয়াইফও গলায় মানে ফাঁস লাগিয়ে সুইসাইড করেছেন। কেন করেছেন বা কি কারণে এরকম কোনো মানে তথ্যই পাওয়া যায় না, মানে কি কারণে করেছেন। এখন রাসেল ভাই যদি মনে হতো যে ঘটনাটা এইখানে শেষ হলে হয়ে যেত, যে হয়তো বা জিনেদের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে, যাই কারণে জিনেরা হয়তো বা প্রতিশোধ নিয়েছেন। কিন্তু রাসেল ভাই ঘটনা আসলে আর একটা জায়গায় ঘটে, সেটা হলো এই বট গাছের নিচ দিয়ে এরপরে বা ওই এলাকায় ওই প্রায় আধা কিলোমিটারের মধ্যে রাতের বেলা মানে গভীর রাত্রে যেই আসা যাওয়া করতো, এই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফকে দেখতো। তো দেখতো যে উনি হয় বট গাছের নিচে বসে আছেন বা ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছেন, মানে কাউকে ভয় দেখাচ্ছেন বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন ইসে মানে হালতে বিভিন্ন মানুষকে ভয় দেখানো শুরু করে। তো মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এইভাবে তো চলতে পারে না, কোন একটা ব্যবস্থা। বিভিন্ন জায়গা থেকে ওঝা তান্ত্রিক নিয়ে আসা হয়, কিন্তু এর কোনো সলিউশন হচ্ছিল না। সবাই রাতের বেলায় যে এরকম বিভিন্ন ভাবে দেখতো মানে তাদেরকে। আর ওই সময় তো রাসেল ভাই মানে গ্রাম অঞ্চল তো অনেক ঝোপঝাড় ছিল, এখন তো অনেক এখন যেমন সময় আলো টালো হয়ে গেছে, ওই সময় তো এতটা ছিল না। তো মানুষের মধ্যে ওই আতঙ্কও খুব বেশি কাজ করতো। তো বিভিন্ন জায়গা থেকে ওঝা কবিরা দেশে এটা সলভ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো সলভ হচ্ছিল না। এর মধ্যে রাসেল ভাই ওই গ্রামে এক পাগলের আবির্ভাব ঘটে। তো এই পাগলটা আবার এমন ছিল যে সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মানে পাগলামি করতো এমন ভাবে যে মানুষদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতো যে তোরা নামাজ পড়িস না কেন, কেন এটা করিস না, ভালো কাজ করিস, এইভাবে মানুষ তাকে পাগল বলতো। তো এই পাগলটা একদিন ওই গ্রামের ইমাম সাহেবকে বলেন, ওই যে ইমাম সাহেব, ওনাকে বলেন যে তোদের এই গ্রামে তো যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা মানে সমাধান করতে হবে, সেটা সমাধান আমি করতে পারবো। চল আমরা রাতের বেলা একদম যেদিন আরো গ্রামবাসীদেরকে সাথে নিয়ে যেদিন পূর্ণিমার রাত, ওই দিন আমরা ওই মহিলার কবরের কাছে যাব, উনি সুইসাইড করবার যেখানে কবর দেওয়া হয়েছে, ওই যে আসলে ভাই যে পুরাতন যে কবরস্থানটার কথা বলেছিলাম আমি, তো ওই কবরস্থানের কাছে যাব। তো কবরস্থানের কাছে যাওয়া হয়, তখন উনি নির্দেশ দেন কবরটা খুঁড়তে, পুনরায় কবরটা যাতে খোঁড়া হয়। তো কবরটা রাসেল ভাই সবার সামনেই উপস্থিত, অনেকের সামনে সেটা খোলা হয়, যারা ওখানে উপস্থিত ছিলেন সবার সামনে ওটা খোঁড়া হয়। খোঁড়ার পরে তো রাসেল ভাই দেখা যাচ্ছে যে মাত্র যদিও 10-15 দিন হয়ে গেছে লাশের আর কি, এই ভিতরে এই ধরনের এত সব ঘটনা ঘটেছে, কিন্তু 10-15 দিনের মধ্যে মানে লাশটা মানে বিভৎস আকার ধারণ করেছে। এবং ওই যে ফেসটা মানে এমনিতে তো 10-15 দিনের লাশ তো কেমন হতে পারে আমরা জানি, কিন্তু তারপরেও মানে খুব মারাত্মক মানে ভয়ঙ্কর দেখা যাচ্ছিল তার চেহারাটা, ওই মহিলার চেহারাটা। তো এখানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মানে সাধারণত মহিলাদের যখন মানে কাফন পরানো হয়, পুরুষদের কাফন থেকে ওনাদেরকে কিন্তু কাপড় একটু বেশি থাকে, তার মাথায় বা শরীরে একটা জায়গায় কাপড় দেওয়া হয়। দেখা গেল ওনার কাফনে কয়েকটা কাপড় নাই। আচ্ছা, মনে হচ্ছে কেউ যেন চুরি করে নিয়ে গেছে বা নাই বা দেয়াই হয় নাই এরকম। তখন ওই পাগল বলেন যে এই মহিলার কবর দেওয়ার পর, যেহেতু উনি সুইসাইড করেছিলেন, এই কবর দেওয়ার পর এনার একটা কোন একজন তান্ত্রিক বা কবিরাজ এনার কবর খুঁড়ে এনার কাফনের একটা কাপড় নিয়েছেন, এবং ওই কাফনের কাপড় দিয়ে সাধারণত ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়। এবং এটা রাসেল ভাই কিন্তু অনেকে এটা জানেন যে এই কাপড়গুলোর উপর যদি বান মারা হয়, মানে এটা দিয়ে যদি বান মারার কাজে লাগে, এটা কিন্তু 100% কাজে লেগে যায়। এবং এই ঘটনা আমারও জানা আছে এই বিষয়গুলো। সাধারণত যারা কবিরাজেরা এই কাপড়গুলো সংগ্রহ করেন, যারা সুইসাইড করেছেন, এনাদের কাফনের কাপড়গুলো সংগ্রহ করেন। তো যার কারণে এই ওই মহিলার কবরের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার কারণে এই অদ্ভুত কিছু ঘটনা মানে ওনার এলাকায় ঘটছিল। তখন উনি বলেন যে আপনারা দ্রুত আর একটা কাপড় নিয়ে আসেন, কাফনের কাপড়ই পারেন আর যেই কাপড়ই পারেন সাদা কাপড় নিয়ে আসেন। তখন রাসেল ভাই স্বাভাবিকভাবে উনার শরীরের যেই কাপড়টা ছিল না, তো সেটা ওটা দিয়ে দেয়া হয় এবং আবার কবরটা ঢেকে দেয়া হয়। তারপর রাসেল ভাই আর কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি। তবে ওই এলাকায় যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার বড় হুজুর একদিন ইমাম সাহেবকে বলেন যে এলাকায় খুব ছোট্ট মানে 7-8 বছর একটা ছেলে পড়তো, নাম হলো ফারুক। এই ফারুককে মানে অমুক দিন থেকে আর আমরা খুঁজে পাচ্ছি না, ও যে কোথায় গেল তাও আমরা জানি না। তখন ফারুকের চেহারার বর্ণনা যখন রাসেল ভাই শোনেন ইমাম সাহেব, তখন বুঝতে পারেন আসলে এই ফারুককেই
সেই মুয়াজ্জিন সাহেব ওই ভুল করে সাপ সাপ ভেবে পিটিয়ে মেরে ফেলেছিলেন, এবং ওটা ছিল আসলে জিনেদের একটা সন্তান ছিল আর কি। তো জিনেরা প্রতিশোধ হিসেবে রাসেল ভাই ওই দুইজনকে হত্যা করে, কিন্তু ওই মহিলার হত্যার পরে ওনার যে মানে কাফনের কাপড়টা নিয়ে যাওয়া হয়, এরপরে এই যে ভয়ঙ্কর ধরনের ঘটনাগুলো এলাকায় ঘটে এবং সেটা পরবর্তীতে সমাধানও হয়ে যায় রাসেল ভাই। এই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আবু হানিফা হৃদয় আমাকে দিচ্ছেন, তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বলেছেন, যে একটু কমাতে বলেছিলেন, সেটা আমরা অলরেডি করছি। আহমেদ তানভীর আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন বেস্ট বয় সাকিরুল, আমাদের সঙ্গে আছেন এমডি রাকিব হাসান। কোনটা যে রিয়েল পেজ কিছু বুঝতে পারছি না। রিয়েল পেজ এত মানে কনফিউশনের কোনো দরকার নাই। www.facebook.com/bhutfm.russell এটা দিলে আপনি আর অন্য কোনো পেজে যাওয়ার আপনার কোনো চান্স নাই। শুধু স্পেলিংটা ঠিকভাবে লিখবেন, RUSSELL। আর কোনো ধরনের কোনো অন্য কোনো পেজে আপনি একেবারেই মানে পৌঁছাবেন না, এই যদি আপনি এই অ্যাড্রেসে আসেন। ফেরদৌস রহমান নাদিম সৌদি আরবের রিয়াদ থেকে শুনছেন, সবসময় ভূতফেমের পাশে ছিলাম, থাকবো, থাকবো। থ্যাংক ইউ সো মাচ, এতদূর থেকে শুনছেন। ফারিন ইব্রাক আছেন আমাদের সঙ্গে। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তাদের অনেকেরই এখন হয়তো দেশের বাইরে থেকে শুনছেন, তো অনেকে হয়তো ঘরের ভেতরে শুনছেন, অনেকে হয়তো বাইরে আছেন, আউটডোরে যারা আছেন বা ভিতরে যারা আছেন, তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা চাইলে কিন্তু আমাদের যে পেজে যে কমেন্ট আছে সেই কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের ছবিও আপলোড করতে পারেন। সো মানুষজন অনেক বেশি কানেক্টেড ফিল করবে যে আপনারা যে আছেন এবং শুনছেন দেশের বাইরে থেকে, সেই ব্যাপারটা জানতে পারলে আপনারও ভালো লাগবে এবং যারা দেখছেন, যারা পেজে আছেন তাদেরও অনেক ভালো লাগবে আমার মনে হয়। কেন যেন হঠাৎ করে মনে হলো, ইটস আপ টু ইউ যে আপনি আপ করবেন কিনা। আর দেখতে পাচ্ছি যে এখানে আদনান নোমান লিখেছেন, রাসেল ভাই আমি রাজবাড়ি থেকে শুনছি। নাজমুস সাদাত আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন তিনি। আর এবং দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে শুনছেন, দেখতে পাচ্ছি ডার্ক হান্টার, ওকে, ক্যাডেট সারওয়ার আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে, অ্যাপের ছবি আপলোড করেছেন। তাজ সাজিদুল ইসলাম আমার সঙ্গে আছেন খুলনা থেকে। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দীপ বরিশাল থেকে শুনছেন। সৈয়দ ইস্তিয়াক আহমেদ আছেন আমার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছেন। সাদিয়া নওরিন আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন অ্যাপ দিয়ে শুনছেন। এস এ রাজু হবিগঞ্জ থেকে অ্যাপ দিয়ে শুনছেন। শান্ত আহমেদ শুনছেন অ্যাপ দিয়ে, অ্যাপের ছবি আপলোড করেছেন। এটা কি রিয়েল পেজ? আবারও সেই একই উত্তর দেবো আমি। এমডি সোহেল তানজিদ তাজ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন পাপ্পু শেখ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কথা বলেছেন, এবং আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মামুন, অনেকদিন পর ভূত এফএম শুনছেন একা। আমার সঙ্গে আছেন MASH শান্ত, সামনে SSC এক্সাম তাও শুনছেন। আমার মনে হয় পড়াশোনাটা অবশ্যই ঠিক রাখবেন, না হলে ভূত এফএম শোনাটা বাসা থেকেই বন্ধ হয়ে যেতে পারে, তাই না? বিপ্লব দাস আমার সঙ্গে আছেন, যশোর থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে। আমার সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ, ফার্স্ট তিনি শুনছেন এবং তিনি বলছেন যে অ্যাপ দিয়ে শুনছেন, তার হচ্ছে ডেটা শেষ হয়ে গিয়েছিল, এখন আবার শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। চলে যাব আরো একটা ঘটনা এবং সেই ঘটনাটি অবশ্যই ইমেইল পড়বো এবং আশা করছি এই ইমেইলটা আপনার ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি একজন আর্ট টিচার, আমার নাম পল্লবী, আমি এখন ময়মনসিংহে থাকি। রাসেল, প্রথমে তোমাকে থ্যাঙ্কস জানাই একটি ব্যতিক্রম অনুষ্ঠান প্রচার করার জন্য। আমার ছেলে মেয়েরা তোমার অনুষ্ঠানের অনেক ভক্ত, তাদের রিকোয়েস্টে গল্পটি পাঠালাম, ভালো লাগলে শোনা। 30 বছর। গল্পটি আমার দাদির বাবার বাড়ির। আমি তখন 10 কি 12 বছর। তখন আমি দাদার বাড়ি যাই। বাড়ি ছিল দেওয়ানগঞ্জে। এখন যাতায়াত অনেক ইজি, কিন্তু পাকিস্তান আমলে এমন ছিল না। তখন মূলত আমি বাড়িটি সম্পর্কে শুনেছি। আমি দাদির বাবা ছিলেন একজন পাকিস্তান আমলের অনেক নাম করা মাওলানা। আমার দাদি যখন 10 বছর, তখন দাদির বাবা এই বাড়িটি কেনেন। সেই বাড়িটি, এবং এই বাড়িটিতে জিন আছে বলে কেউ কিনতে চাইতো না, কারণ এই বাড়ির মালিক যিনি ছিলেন জিন বন্ধ করে কাজ করতেন।
মালিক ছিলেন একজন কবিরাজ। তিনি জিন দিয়ে ডিফারেন্ট ওষুধ, অসুখ বিসুখ, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত মানুষকে করতেন এবং মানুষকে বিভিন্ন সমস্যা থেকে তিনি বাঁচাতেন। তিনি কখনো মানুষের বাসায় দিনের বেলায় যেতেন না, অলওয়েজ গভীর রাতে যেতেন। তিনি একটি পালকি ব্যবহার করতেন যার বেয়ারা ছিল জিন। এই জন্য রাতের বেলা যারা দেখতো সবাই শুধু ভাসমান একটা পালকি ছাড়া আর কিছুই দেখত না। তিনি অনেক মানুষের হেল্প করায় অনেক পরিচিতি লাভ করেছিলেন। এভাবে চলতে চলতে যখন তার বয়স বেড়ে যায়, তিনি একদিন ওনার স্ত্রীকে বন্ধ করে রেখেছে, এখন তাকে ছেড়ে দিতে হবে, কারণ জিনগুলো বেয়ারা হয়ে যাচ্ছে। সেদিন রাতে তারা পালকি নিয়ে যাওয়ার সময় এমন ভাবে বিকট সাউন্ড করছিল যে আমার ভয় লাগছিল। এর কয়েকদিন পর তিনি এক রাতে রোগী দেখতে বের হন, কিন্তু পরদিন সকালে ওনাকে অনেক বিভৎস অবস্থায় পালকির ভেতরে লাশ অবস্থায় পাওয়া যায়। অনেক কারণের আলো খেলা করত, খেলা করতেই থাকতো। ইভেন এত থাকলে ছেলে আর মহিলারা প্রায় ভয় পেত। এবং মাছটা নাই হয়ে গেছে, কিছু রান্না করলে পাতিল উল্টো করে ফেলে দিত। মানুষ আকৃতির শ্যাডো তাদের আশেপাশে সব সময় থাকতো। ছেলেরা ওইসব জিনদের কাছে অনেক রিকোয়েস্ট করে যেন তাদেরকে টর্চার না করা হয়। একটা টাইমে ছেলেগুলো পাগল হয়ে মারা যায়, আর কবিরাজের বাকি ফ্যামিলির লোকজন বাড়ি ছেড়ে চলে যায়। এর কয়দিন পর আমার দাদির বাবা এই জিনের বাড়িটি কেনেন। আমার দাদির বাবা ফার্স্ট জিনগুলোকে ছেড়ে দেয়, কিন্তু সব জিন চলে গেলেও একজন জিন থেকে যায়। জিনের বাড়ির গল্প এখানে শেষ হলে সেই থেকে যারা জিন নিয়ে আরো অনেক কাহিনী হয়ে যায়, এবং যদি পছন্দ হয় এক এক করে সবগুলো ঘটনা আমি পাঠাবো। আমার তো মনে হয় যে গল্পের শুরুটা হয়ে আমরা বাকিটুকু জন্য এত বেশি উদ্গ্রীব হয়ে থাকলাম যে আপনি বাকি ঘটনাগুলো যদি না পাঠান তাহলে আমরা কষ্টই পাবো। সুতরাং খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব আপনার ঘটনার বাকি অংশের জন্য, এবং আশা করছি সেটা আপনি খুব দ্রুতই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। এবং পাঠানোর অ্যাড্রেসও জানিয়ে যারা জানেন না তাদের জন্য বলবো, আপনি চলে যান আমাদের একটা ইমেল অ্যাড্রেসে লিখে নেন বা আপনি নোট করে রাখুন। আমাদের ফেসবুকেও পাবেন, তবে তার আগে ইমেল অ্যাড্রেসটাকে বলি যে এছাড়াও আপনি যদি আমাদের ফেসবুক পেজে যান, সেখান থেকে আপনি সরাসরি কিন্তু ইমেইল করতে পারবেন, which is facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি জিহাদ আমাদের লিখেছেন, হ্যালো রাসেল ভাই, জিহাদ প্রথমবার ভূত এফএম শুনছি, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি আপনি আমাদের সঙ্গে আছেন। বিপ্লব বিডি লিখেছেন, দেশের বাইরে থেকে শোনা যায়, সৌদি আরব থেকে। ডেফিনেটলি আপনি জাস্ট আপনার গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনি জাস্ট রেডিও ফুর্তি টাইপ করে ফ্রি আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, এবং সেই অ্যাপটি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আমাদেরকে সরাসরি শুনতে পারবেন। বিশ্বজিৎ বিশ্বাস আছেন, অনেকদিন পরে শুনছেন, ভালো লাগছে। স্বপ্নময় কে বিজিৎ লিখেছেন নাইস স্টোরি। সরকার এমডি আজহারুল ইসলাম লিখেছেন ভয় লাগছে ভাই। খন্দকার নাইম লিখছেন ময়মনসিংহ থেকে। আমার সঙ্গে আছেন সাইদ ইস্তিয়াক আহমেদ, জিনের গল্পটা অনেক ভয় লাগছিল, জিনের গল্প আরো চাই। ফখরুল ইসলাম পিয়াস, একা শুনছেন, কেউ নেই। আমি দেখতে পাচ্ছি মনির আছেন আমাদের সঙ্গে, তিনি সৌদি আরব থেকে শুনছেন। রাজু আছেন কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে শুনছেন, নিজের ছবি একটা আপলোড করেছেন।
সোহাগ রানা আছেন আমার সঙ্গে। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রহমান বাবু, এবং তিনি বলছেন আফিয়াত রহমান বাবু, এবং তিনি বলছেন আপনার ভাইয়ের স্টোরিটা মফ ছিল। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর হোসেন, এছাড়া আমার সঙ্গে তানজিমুল ইসলাম সিজান আছেন আমার সঙ্গে রিজভি আহমেদ রোমন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সজীব, তিনি ভয় পাচ্ছেন সেটা তিনি আমাদের জানিয়েছেন। জিহাদ হাসান রিকু ঢাকা থেকে শুনছেন, তিনি আমার সঙ্গে আছেন। তো আমাদের আরো একটা পেজ যেখান থেকে আমি পড়লাম www.facebook.com/radio.furti, এবং এখানে এসে আপনি আমাদের পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যাতে অন্যরা আশা করছি সেই ব্যাপারে আপনি এগিয়ে আসবেন। আমি একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো ছোট্ট একেবারে That's life. সবসময় যাবো। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা একটা ইংরেজি মাধ্যমে পড়ুয়া সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি তার মা আমার সাথে শেয়ার করে, তো আমি সেভাবে শেয়ার করছি। প্লাস আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো মেয়েটি যখন তার মেয়েটির একমাত্র বাবা মার বড় মেয়ে ছিল। তো মেয়েটির দাদির সবচেয়ে প্রিয় নাতি ছিল আর কি। তো মেয়েটি সারাদিন দাদির সাথেই থাকতো, দাদি তাকে লালন পালন বেশি করতো যেহেতু বাবা মা বেশি ব্যস্ত থাকতো। তো সাডেনলি মেয়েটির দাদি একদিন আর কি এই জন্য কারণে মারা যায়। তো মারা যাওয়ার পর আসলে সে এক প্রকার মারা যাওয়াটা নিতে পারে না, প্রচন্ড পরিমাণে শকড হয়ে যায়। তো তারপরে তার দাদির লাশের কাছে বসে কাঁদতেছে, তো সবাই কান্নাকাটি করতেছে। তো দাদি যখন জীবিত অবস্থা থাকতো, তো দাদির মাথার পাকা চুল বাঁচতো, অনেক কিছু করতো, খুব আদর করতো, জিনিসগুলো মনে পড়তেছিল। তো এক প্রকার কাকতালীয় ভাবে হোক বা যে কোনো কারণে, ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি, ওর দাদির মাথা থেকে কিছু পাকা চুল ছিঁড়ে নেয়, ছিঁড়ে সেটা নিজের কাছে রেখে দেয়। সেটা ফ্যামিলির কেউ জানে না, নিজের কাছে রেখে দেয়। তো এক প্রকার স্মৃতিস্বরূপই রেখে দেয়। তারপর তার দাদির লাশটার দাফন কাফন সম্পন্ন হয়। তো যেদিন রাতে সম্পন্ন হয়, তো সেদিন রাতে হঠাৎ সাডেনলি যেটা ঘটে যে মেয়েটির মা যখন রাত্রে সবাই জাগনা দৌড়াদৌড়ি পড়তেছে, তো মেয়েটির মা এক প্রকার ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। তো তাদের রুমটার মধ্যে আসলে মার রুম থেকে যাওয়ার পথে মেয়ের রুমটা ডান পাশে পড়ে আর সোজা ওয়াশরুমটা। তো দেখে রুমের দরজাটা খোলা। তো দেখে রুমে ঢুকে দেখে যে তার বড় মেয়ে নেই, ছোট মেয়ে ঘুমিয়ে আছে। তো এক প্রকার একটু ঘাবড়ায় যায় কি ব্যাপারে, এর মধ্যে তো খুঁজতে শুরু করে আশেপাশে। তো খুঁজে না পায়া দেখে যে তাদের মেন গেটটা যেটা উপরে যাওয়ার গেটটা, তো উপরে যাওয়ার গেটটা খোলা। তো উনি ওই গেটটা খুলে উপরের দিকে একটু যেয়ে যখন ছাদের দিকে দেখে, ছাদের দিকে যেয়ে দেখে যে ছাদের যে রেলিংটা, সেই রেলিং এর উপর তার মেয়ে শুয়ে আছে। তো এই জিনিসটা তার মা হঠাৎ করে এমনিতেই তার শাশুড়ি মারা গেছে, তার উপরে অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু যে অবস্থায় শুয়ে আছে ও যদি কোনো এক সাইডে মুভ করে তাহলে পড়ে যাবে, কোনো একদিকে মুভ করার মতো জায়গা নেই। তো তারপরে তার মা তার বাবাকে ডাকে, সব আমার বাসার ফ্যামিলি আরো লোকজন থাকে, তারা নিয়ে নিচে নামাই নিয়ে আসে। তো মেয়েটা তখন সেন্সলেস ছিল। তো যখন সেন্স আসে ওকে জিজ্ঞেস করে অনেক ভাবে যে কেন, কোথায়, কিভাবে উপরে গেছে, ঠিক আছে, ও কিছু বলতে পারে না। তো পরদিন যেটা হয়, তার পরদিন থেকে যে রাসেল ভাই যেটা বললাম যে মেয়েটা ছিল ইংরেজি মাধ্যমের ছাত্রী, তার উপর আবার ও লেভেলের স্টুডেন্ট, তো ও ছোটবেলা থেকে ইংরেজি মাধ্যমে পড়তো। তো পরদিন থেকে যেটা হয় যে তার মৃত দাদির যে চলাফেরা, কথাবার্তা সবকিছু তার মধ্যে ধারণ হয়ে যায়, এক প্রকার একই রকম হয়ে যায়। কিন্তু সেটা ওই মেয়েটার পক্ষে এক প্রকার ইম্পসিবল, কারণ সে ছোটবেলাতে ইংরেজি মাধ্যমে পড়া বড় হয়েছে এবং আঞ্চলিক তার দাদির আঞ্চলিক কথা ভুলেও তার মধ্যে আসতো না, আর সব দিক দিয়ে একটা মডার্ন মেয়ে ছিল। তো তো ফ্যামিলির লোকজন যে দেখে যে ওর দাদির মৃত দাদির শাড়ি কাপড়গুলা পরতেছে এবং ঠিক একটা গ্রাম্য মহিলার যেভাবে শাড়িটা পরে সেভাবে পরতেছে, তারপর পান খাচ্ছে, তারপরে অন্যান্য এমন এমন কিছু জিনিসগুলো যেগুলো তার দাদি করতো জীবিত অবস্থায় থাকাকালীন। তো সেই জিনিসটা এক প্রকার তার
কে যখন তার মা বলে, তখন তার বাবা মনে করে যে হয়তোবা তাদের অনেক আদরের মেয়ে ছিল, তাদের আদরের নাতি ছিল, সেই জন্য হয়তোবা এই জিনিসগুলো আর কি ও মানতে পারতেছে না, এরকমটা হইতাছে। কিন্তু তার মা যেহেতু দেখতেছে স্বাভাবিক হচ্ছে না, তো এক পর্যায়ে তো এরকম ভাবে রাতে ঘুরতে থাকে। তো প্রতি রাতে যেটা হয়, তার মা রান্নার রুম থেকে হাঁড়ি পাতিলের থ্রো করলে যেরকম একটা শব্দ হয় না, একটা মানুষ জোরে থ্রো করলে সেরকম শব্দ অনেক বিকট আকার, এবং সেটা মানে রিপিটলি হতেই আছে। তো যখন তার মা উঠে যায় রান্নার রুমের দিকে, তখন কি হচ্ছে, সবকিছু গুছানো পাচ্ছে আগের মতো। তো এরকম হয়। তো একদিন রাতে মোটামুটি 12টা-1টার মতো বাজে, তো তার মা ওয়াশরুমের জন্য উঠে। তো মেয়েটি আবার তার মেয়েটি, যে বড় মেয়েটি, সে ওয়াশরুমের মিররের মধ্যে তার মুখ ধোয়ার জন্য আর কি দাঁড়ায়। তো এক পর্যায়ে দাঁড়ায়, সে মুখ ধুতেছে। তো তার মা যখন পিছন থেকে ওয়াশরুমের সামনে আসে, তাকে দেখে তার মেয়ে ঠিকই মুখ ধুচ্ছে, কিন্তু বাট হঠাৎ করে তার মিররের অপর সাইডে দেখে যে তার সেই দাদি দাঁড়ায় আছে, এবং ঠিক ওই একই ভাবে। এটা দেখে উনি এক প্রকার চিৎকার দিয়ে ওঠার পরে তো এই জিনিসটা আবার তার বাবারে বলে যে দেখো এরকম এরকম হইতেছে, তোমার মেয়ে তো দেখো জায়গা থাকলে যখন এটা করতেছে, এটা তো সম্ভব না, তোমার মেয়ে কখন এরকম ইয়া করে নাই। তো তার বাবা এই প্রবলেম গুলো দেখার পর এক প্রকার মানে সে তো যেহেতু তখন সাইকোলজিস্টের কাছে দেখায়, তিনি চিন্তা করে যে মাল্টিপারসোনাল ডিসঅর্ডার যেটাকে বলে আমরা, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার ঢুকে যাও। তো তার বাবা সেটা মনে করে সাইকোলজিস্ট দেখায়। তো সাইকোলজিস্ট যেটা হয় যে তাকে নর্মালি বলে যে না সব ঠিক আছে, তো কিছু স্লিপিং মেডিসিন দেয়। তো তাকে মানে ঘুম পাড়িয়ে রাখার জন্য, হয়তো তার বলে যে শখটা নিতে পারে না, হয়তো এরকম হচ্ছে। তো সেদিন রাতে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর সে মেয়েটি যথারীতি তার ছোট বোনের সাথে ঘুমাতো। তো একদিন সে ওদিন রাতেই মেয়েটি উঠে বিছানায় বসে কাঁদতেছে। তো তার ছোট বোন যেহেতু তার পাশে ঘুমাইতো, তো ছোট বোন উঠে জিজ্ঞেস করতেছে, মানে উঠা কাদা অবস্থায়, যে আপু কি হয়েছে কি হয়েছে। ঠিক ওই মুহূর্তে সে তার ছোট বোনের গলা চেপে ধরে, এক প্রকার মানে চিল্লাইতে থাকে তার ছোট বোন। হঠাৎ করে কাঁদতেছিল মধ্যে গলা চেপে ধরে। তো আওয়াজ শুনে এই পাশের রুম থেকে ওর মা বাবা তোরে ছুটে আসে, এসে দেখে এই অবস্থা। তো তার ছোট বোনের কোনোভাবে নিয়ে যায়, কিন্তু যখন ওকে ধরতে যায় বাঁচানোর জন্য, মা বাবার এক প্রকার ঝাড়া মারে এবং তুই তোকারি করা শুরু করে। এটা মানে তার গায়ে এত পরিমাণ শক্তি চলে আসে আর কি। তো ছাড়া মারে, তারপরেও অনেক কষ্টে তারা তার ছোট মেয়েকে নিয়ে তাদের রুমে চলে যায় এবং ওই মেয়েকে রুম আটকে রেখে দেয়। কোনোভাবে রাতটা পার করে এইভাবে। তো তারপর তার মা তার বাবার সাথে অনেক এর ব্যাপারে অনেক ছেলে থাকে যে তুমি বলতেছে এই কথা, কিন্তু এই জিনিসগুলো তো স্বাভাবিক না, দেখো কি ঘটতেছে। মেয়ের চলাফেরা এক প্রকার, যে মেয়ে আমার ঠিক আছে অন্য থানায়, সেই মেয়ে এখন এইভাবে চলতেছে, সে মার শাড়িগুলা পরতেছে, এগুলা কিভাবে, যেটা তোমার মেয়ে পারে না, যে শাড়ি পরতে পারে না, ওইভাবে কিভাবে পরতেছে। তো এক পর্যায়ে এভাবে যখন চলতে থাকে, তো প্রতিদিন রাতে যেটা ঘটতে থাকে রাসেল ভাই, যে মিররে মেয়েটা ঠিকই থাকে, কিন্তু মেয়েটা অপোজিটে মিররে মেয়েটার চেহারা থাকে না, সে তার মৃত দাদিকে দেখতে পায় এবং মেয়েটার মাও সেটা বারবার দেখে। তো এমন অবস্থা যখন ঘটতে থাকে, তখন তার মা এক প্রকার তার বাবাকে না জানায়। তো এর মধ্যে রাসেল ভাই একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হলো যে একদিন রাতে যেটা হয় যে মেয়েটা যখন ওয়াশরুমে যায়, তো তার মা তো প্রতি রাতে তাকে ফলো করতে, এরকম অবস্থা থাকার কারণে। তো ওয়াশরুমে একদিন মেয়েটা যায়, তো লাইটটা যেহেতু জ্বলে, দরজার নিচে দেখা যায় লাইট জ্বলছে, ওয়াশরুমে ঢুকে মেয়েটা। তো তার মা অপেক্ষা করতে থাকে যে কি হয়। তো ওয়াশরুমে প্রায় হাফ এন আওয়ার উপর হয়ে যায়। তো ভাই, তো মেয়ের মাটা উঠে দেখে তার মেয়ে রুমে নাই, ওয়াশরুমে। তো ওয়াশরুমে দরজা নক করতে থাকে। তো নক করে কোনো রেসপন্স পায় না, প্রায় এক প্রকার জোরে নক করতে থাকে। তো তার বাবা উঠে আসে, তো সবাই নক করতে থাকে, কোনো রেসপন্স পায় না। তো কিছুক্ষণ পর হঠাৎ করে ওয়াশরুমের লাইটটা নিভে যায় আপনি ইচ্ছায়, বাইরের সুইচ থাকে কিন্তু ভিতর থেকে নিভে যায়। তো এটা হয়তো বা শর্ট সার্কিট হইতে পারতো, বাট যখন রুমের দিকে যায়, রুমের দিকে চেয়ে দেখে যে তার মেয়ে বিছানাতেই আছে। তো এটা দেখে আর সে মানে তখন তার বাবারা বলে যে আমি মাত্র দেখছি যে ও তো এরকম ওয়াশরুমে গেছে, ও এতক্ষণ কিভাবে মানে এইভাবে কিভাবে চলে আসছে, ঠিক আছে। এই ঘটনায় রাত পারা যায়। মেয়ের বাবাকে এরপর আর তার এই ব্যাপারে কোনো সাজেশন নেয় না। মেয়েটার মা একটা যারা জিন সাধনা করে ওরকম একটা হুজুরকে নিয়ে আসে, মেয়ের বাবার অবর্তমানেই, যেটা না জানে। তো নিয়ে আসার পর সেই হুজুরটা আসার পরে প্রায় 30 মিনিটের মতো একটা তদবির করে, এক গ্লাস পানি নেয়, নিয়ে তদবির অনেকক্ষণ করার পরে বলে যে যে যিনি মারা গেছেন, ঠিক আছে, তো তার কিছু একটা অংশ আপনার মেয়ের পড়ার টেবিলে একটা বইয়ের ভিতরে আছে। তো বলার সাথে সাথে মানে হুজুর নিজেই উঠে যে তো তার ড্রয়ার থেকে একটা বই বের করে রাসেল ভাই, যেই চুলগুলা তার দাদির মাথা থেকে ছিঁড়ছিল, সেই চুলগুলা বইয়ের পাতার মধ্যে একসাথে 3-4টা চুল পায়। তখন বলেছে এই যে এই জিনিসগুলা
তো এই জিনিসগুলা মৃত মানুষের, তো এই জিনিসগুলা মৃত মানুষের চুলগুলা রাখার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। কারণ কি, মানুষ মরে যাওয়ার পর তার পাপ পুণ্যের হিসাব যেরকমই হোক, সেটা তার সম্পূর্ণ শরীর এবং প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। কোনো জিনিসই মানে দাফনের বাইরে নেওয়া যাবে না। তো এক প্রকার যখন নিয়ে যায়, তো সে বলে যেটা থেকে মানে এই প্রবলেম থেকে সলিউশন পেতে হলে, তো ওই চুলগুলাকে একটা নির্দিষ্ট সময়ে সে মেয়েটার মাধ্যমে তার ওই দাদির কবরের মধ্যে দাফন করতে বলা হয়। তো মেয়েটার সাথে একটা নির্দিষ্ট সময়, মেয়েটা অবশ্য ওই সিচুয়েশনটা করার জন্য রাজি হচ্ছিল না। তো মেয়েটা থেকে দ্বারা তার ফ্যামিলি সবাই মিলে একসাথে তো একদিন রাতের বেলা সেই জিনিসগুলোকে দাফন করতে পারে। যে আফরান ভাই যেটা বলছিল যে আপনার লাশের কাপড়টা সরে নেওয়া যাওয়া বা এরকম, তো আমি আবার ওই হুজুরের সাথে পরে কথা বলি যে সেই কারণটা কি। তখন বললো যে দেখেন, মৃত মানুষের চুল, নখ, দাঁত, তারপর কাফনের কাপড়, এগুলা সম্ভবত যখন কবর থেকে দাফন করার পর বের করে ফেলা হয়, ওগুলা এক প্রকার ওই জিনিসটা যতক্ষণ করতে আপনি ইয়া না করবেন, এটার এক্সিস্টেন্স করতেই থাকে এবং এটা এক প্রকার মৃত্যু ঘটাতে পারে। তো লিসনারদের উদ্দেশ্যে বলতে চাই যে এই জিনিসটা আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকাঙ্ক্ষা বেশি। তো কখনোই কোনো মৃত মানুষের কোনো জিনিস যাতে এইভাবে কখনো না করা হয়, তার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আর কোনো কিছুতে না যে আপনার পরবর্তী আফরান ভাইয়ের ঘটনাটা চলে যাই এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আশা করছি যে পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। আপনারা আপনার সেকেন্ড ঘটনাটা শুনি আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়িরই ঘটনা। রাজবাড়ির বরাট নামক একটা ইউনিয়ন রয়েছে। আচ্ছা। ওই ইউনিয়নেরই অন্তারমন নামক একটা জায়গা আছে। তো ওই জায়গাতে বর্তমান যে অবস্থা, ঘটনাটি যখন ঘটেছিল সেটা 1984 সালের ঘটনা। তো ওই সময়ে ওই পাশটাতে, বিশেষ করে ওটার পূর্ব দিকে মানে বিশাল একটা চরের মতো জায়গা ছিল। বিশেষ করে 2004 সালে একটা বড় ধরনের ওখানে বন্যা হয় এবং নদী ভাঙন এবং বাঁধও ওখানে ভেঙে গেছিল। এই জন্য ওইটার এখন আর ওইভাবে ওইটার কোনো অস্তিত্ব ওখানে দেখা যায় না। আর রাসেল ভাই, ওই সময় দেখা যেত যে ওই চর অঞ্চলগুলোতে মানে সর্বহারা পার্টির খুব ব্যাপক মানে দৌরাত্ম্য ছিল ওই সময়। মানে বিশেষ করে কিছু এই ধরনের কিছুই ছিল আর কি। তো যার কারণে মানে অত্যন্ত মানে দুর্গম এলাকা হওয়ার কারণে স্বাভাবিকভাবে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। আর রাজবাড়ী তখন সদ্য জেলা হয়েছে, 1983 সালে ফরিদপুর ভেঙে সদ্য জেলা হয়েছে। এই জন্য আমাদের ওই সময়ের মানে প্রশাসনিক কাঠামো বা বেশ অতটা গুছিয়ে ওঠে নাই তখনও। অনেক কিছু ক্ষেত্রে আমাদের ফরিদপুরের উপর তখনও বেশ কিছু একটু নির্ভরশীলতা ছিল ওই সময় বেশ কিছু প্রশাসনিক কাজের জন্য। তো রাসেল ভাই, ওই সময়ে ওই অঞ্চলে যেহেতু মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ওদের খুব একটা আনাগোনা ছিল না, এই জন্য অনেক বিষয় আমরা জানি না আর কি ওখানকার। তো যাই হোক, তো ওখানে রাসেল ভাই একজন মহিলা, উনি ওনার হাজবেন্ডের সাথে রাগারাগি করে মানে প্রথমে ওনার 2 বাচ্চাকে মানে বিষ খাওয়ায় এবং পরবর্তীতে নিজেও উনি মানে সুইসাইড করে গলায় ফাঁস লাগিয়ে। তো এখন যেহেতু মানে এটা পুলিশ কেস, তো প্রথমে একদিনের মধ্যে কোনো মানে পুলিশ আসে নাই আর কি। কারণ আমি আগে প্রথম বললাম দুর্গম এলাকা আর কি। তারপরে একদিন পরে পুলিশ এসেছে। এমনিতেই মানে সময়টা ছিল গরমকাল, লাশের অবস্থাও মানে খুব একটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল। তখন দ্রুত আবার সেই লাশটাকে নিয়ে যাওয়া হয় রাজবাড়ী সদরে। তো সেখান থেকে পোস্টমর্টেম করার পরে আবার সব মিলিয়ে রাসেল ভাই প্রায় 3 দিন, মৃত্যুর পরে 3 দিন সময় চলে যায়। তো স্বাভাবিকভাবে কিন্তু 3 দিন হয়ে যাওয়া ওই গরমকালে এটা তো আসলে লাশের পচন ধরে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে এনে রাসেল ভাই ওটা দাফন করা হয়। তো পারিবারিক কলহের কারণে উনি মারা গেছিলেন আর কি। তো রাসেল ভাই যখন নিয়ে আসা হয়, তখন নিয়ে আসার সময়টা ছিল রাতের বেলা। রাতের বেলা উনি যে ভ্যানালা, আসলে গল্পটা একজন ভ্যানালাকে কেন্দ্র করে। তো উনি অতটা টের পান নাই, কারণ সাধারণত দেখা যায় ওই রকম অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে ওই এলাকায় হাইওয়েতে তো ওনাকে ডেকে নিয়ে যেত ওই এলাকায়। বিশেষ করে উনি একটু সাহসী লোক ছিলেন, তো উনি এগুলো টানতেন। অনেকে কিন্তু রাসেল ভাই ভ্যানে এই ডেড বডি গুলো টানতে চায় না, তো ভয় পায় বা বিভিন্ন কারণে অনেকে দেখা যাচ্ছে ওই ভ্যানে পরবর্তীতে যাত্রীরা উঠতে চায় না। এই বিভিন্ন কারণে মানে অনেকে এটা করতে চায় না, বাট উনি এটা করতেন আর কি। তো অনেকদিন থেকে এইভাবে আনা নেওয়া করে, ওনার কোনো সমস্যা হয় না। কিন্তু রাসেল ভাই এই যে যখন ওই 2টো বাচ্চা এবং ডেড বডি, ওই মহিলার ডেড বডি মানে বাচ্চাদের মায়ের ডেড বডি উনি নিয়ে আসেন, প্রথম মানে 1-2 দিন কোনো প্রবলেম হতো না। রাসেল ভাই এরপর একটা সমস্যা ঘটতে থাকে ওনার সাথে। সেটা হচ্ছে উনি সারাদিন যখন ওই ভ্যান নিয়ে মানুষ মানে যাত্রী আনা নেওয়া করতেন, তেমন কোনো সমস্যা হতো না। সমস্যা হতো রাসেল ভাই ঠিক সন্ধ্যার পর থেকেই।
ওনার কাছে মনে হতো যে এই মানে ভ্যানে এত ভারী কোনো বোঝা আছে, উনি টানতেই পারছেন না, অথচ কিন্তু ভ্যান ফাঁকা, উনি কিছুতেই ভ্যান টানতে পারে না। তো উনি এই সমস্যার যে সমাধান কিছুতেই করতে পারছেন না, কোনো ভ্যানে কোনো সমস্যা নাকি, কেন রাতের বেলায় শুধু এই সমস্যা কেন হয়, এটা উনি কিছুতেই ফাইন্ড আউট করতে পারেন না। তো এরপরে রাসেল ভাই যখন উনি একদিন রাতের বেলা, তখন ওই দিন কোনো যাত্রী পান নাই, কারণ ওই সময় ওই যে গরমকাল ছিল, আবার বৃষ্টিও একদিন নামছিল, এই জন্য কোনো সন্ধ্যার পরে কোনো যাত্রী ছিল না। উনি তাড়াতাড়ি, আর ওই সময় তো ওই অঞ্চল তো মানে বিশেষ করে চরাঞ্চলের কাছাকাছি, যেহেতু অত্যন্ত মানে মানে প্রত্যন্ত এলাকা ছিল ওই সময়, এখন একটু উন্নত হয়েছে, ওইসব প্রত্যন্ত এলাকা ছিল, এই জন্য সন্ধ্যার পর লোক এমনিতেও পাওয়া যায় না। তো উনি একা একাই ওনার বাড়ির দিকে ভ্যান নিয়ে চলে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় রাসেল ভাই হঠাৎ ওই একই রকম ভাবে হঠাৎ হঠাৎ কি মনে হলো যে ওনার ভ্যানটা আবার ভারী হয়ে গেছে। তখন উনি মানে বুঝতে পারছেন না যে আসলে কি হচ্ছে ওনার সাথে। তো উনি মানে দোয়া দুরুদ পড়তে থাকেন। পড়ার একটা পর্যায়ে হঠাৎ উনি খেয়াল করেন যে ওই যে রাসেল ভাই দুটো বাচ্চা, যে ডেড বডি, যে দুটো বাচ্চা মানে কিছুদিন আগে তার মায়ের সাথে উনি নিয়ে আসছিলেন, ওই দুটো বাচ্চা ওনার ভ্যানের পিছনে বসে আছে। তো এটা দেখার সাথে সাথে কিন্তু রাসেল ভাই, উনি যত সাহসী লোক হোক না কেন, উনি খুবই যখন এটা স্বাভাবিক। দেখেন, হুম, উনি মানে প্রচন্ড রকমের এক চিৎকার দিয়ে ভ্যান রেখে ওখান থেকে দৌড়ে চলে যান, এবং একটু দূরে গিয়েই একটা মানে বাড়ির সামনে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন বের হয়, বের হওয়ার পরে তার জ্ঞান ফেরানোর পরে বলে কি ঘটেছে, তখন উনি ওটা বলেন আর কি। এটা বলার পরে রাসেল ভাই মানে প্রথম কথা হলো যে এই ঘটনা যখন জানাজানি হয়ে যায়, ওনার রাতের বেলায় ওনার ভ্যানে এই যে এইরকম লোক দেখা যায়, দিনের বেলা ওনার ভ্যানের লোক ওঠা বন্ধ করে দিল। আচ্ছা, মানে এতে করে উনি মারাত্মক ভাবে ওনার জীবিকার ঠিক, একটা সমস্যা। দশা উনি পড়ে গেলেন। হুম, সেটা সিদ্ধান্ত নিলেন উনি ভ্যান এটা রাখবেন না, ভ্যান উনি হয়তো অন্য গ্রামে নিয়ে বিক্রি করে দিবেন। তো এরকম সিদ্ধান্ত নিয়ে, কিন্তু রাসেল ভাই ভ্যান উনি কোথাও বিক্রি করতে পারতেছেন, এই কথাটা এমন ভাবে জানাজানি হয়ে গেছিল যে এই ভ্যানে উনি লাশ টানতেন, এবং সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটছে, উনি ওই ভ্যানও কোথাও বিক্রি করতে পারেন, এই জন্য বাধ্য হয়ে ওনাকে ওই ভ্যানই চালাতে হতো, যতটুকু ইনকাম হতো ওটা নিয়ে চালাতে হতো। তো রাসেল ভাই একদিন রাতের বেলা, সাধারণত দেখা যেত যে রাসেল ভাই যারা জানে না তারাই ওনার ভ্যানে উঠতো, যারা জানতো ওনারা ওনার ভ্যানে উঠতো না। তো ওনারা মনে হতো যে ওই ভ্যানে ওঠার পরে যারা বাড়িতে গেছে, কোনো না কোনো তারা একটু অসুস্থ হয়ে গেছে, মানে অসুস্থ বোধ করতো, যার কারণে এটা মানে রোমার ছড়িয়ে গেছিল আর কি ওই এলাকায়, অত্র অঞ্চলে এই ভ্যানে উঠলেই সমস্যা হয়। তো রাসেল ভাই রাতের বেলা উনি আবারও একদিন ফিরছিলেন, তখন হঠাৎ উনি দেখলেন যে না, এবার আর ভ্যানে নয়, এবার মনে হচ্ছিল ওই দুটো বাচ্চা ওই রাস্তার দুধারে যে গাছগুলো আছে, একটা গাছ থেকে উনি ভ্যান নিয়ে এগিয়ে যাচ্ছে, একটা গাছ থেকে আর একটি গাছে ওরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। তো এই দৃশ্য উনি দেখেন, কিন্তু মানে এবার একটু সাহস সঞ্চয় করেন, উনি চিন্তা করলেন যে না, আমার এইভাবে ভয় পেলে চলবে না, আমাকে একটু সাহস সঞ্চয় করতে হবে। কিন্তু তারপর রাসেল ভাই কতক্ষণ, যখন বারবার মানে এরকম দেখছে যে পাশ থেকে ওনার কাছে আসছে না, কিন্তু গাছে মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, একটি পর্যায়ে আবার উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর গ্রামবাসী পরবর্তী সকালবেলা ওনাকে উদ্ধার করে। তো আসলে ভাই এই ঘটনাটা এখানে ঘটে মানে যদি হতো এই পর্যায়ে, তাহলে তো একটা ভালো হতো, কিন্তু আরো একটা পর্যায়ে যায়, সেটা হচ্ছে আসলে ওনার ওই ভ্যানালার ওনার ফ্যামিলি ছিল, আচ্ছা, ওনার বাচ্চা ছিল, একটা সন্তান ছিল। তো ওই সময় গরমকাল ছিল যেহেতু, মানে এটা কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে ঘটনা ঘটেছে আর কি। হুম, তো গরমকাল ছিল যেহেতু, তো উনি রাতের বেলা ওই দিন প্রচন্ড গরম পড়েছে, তো ওনার ওয়াইফ, বাচ্চা খুব কান্নাকাটি করছিল, ঘুমাতে পারছিল না, ওনার ওয়াইফ বলে যে তুমি বাচ্চাকে কোলে নিয়ে একটু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করো, হুম, যাতে করে বাচ্চাকে একটু ঘুম পাড়ানো যায়, বাইরে বাতাস আছে, চরাঞ্চলে তো একটু বাতাস টাতাস আছে আর কি, তো তুমি একটু ঘুম পাড়ায় তুমি ঘরে নিয়ে আসো। তো উনি বাচ্চাকে কোলে নিয়ে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করতে যান রাসেল ভাই। কিন্তু হাঁটাহাঁটি যখন রাসেল ভাই বাসা থেকে বের হয়েছে, তখন দেখছে দূরে ওই যে যে রাসেল ভাই মহিলাটা এবং ওই যে দুইটা সন্তান, উনি দেখতে পাচ্ছে দূরে ওই মহিলা এবং তার দুইটা সন্তান নিয়ে ওই মহিলা দাঁড়িয়ে আছে, আচ্ছা, এবং কোনো কথা বলছে না, শুধু ওনার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো মনে হচ্ছিল হয়তো বা কিছু বলতে চায় বা এই টাইপের কিছু, কিন্তু রাসেল ভাই যখন উনি এই দৃশ্য দেখেছেন, উনি দ্রুত ওনার সন্তানকে নিয়ে ভিতরে চলে আসেন। তো ভিতরে আসার পরে দেখেন যে ওনার সন্তান ঘুমিয়ে গেছে। কিন্তু রাসেল ভাই সকালে যখন মানে ওনার সন্তানের কাছে উনি যান, দেখেন যে না, ওনার সন্তান আসলে মানে আর জীবিত নাই, ওনার আচ্ছা। সন্তান মারা গেছে। কিভাবে যে মারা গেল, তবে এতটুকু রাসেল ভাই মানে এটা জানা গেছিল যে ওনার সন্তানের ঘাড়ের পেছনের দিকে হুম, হুম, মানে মানে 2 আঙ্গুলের একটা ছাপ পাওয়া গেছিল, খুব মানে গভীর ভাবে, মনে হচ্ছে ঘাড়ের পিছনে কেউ 2টো আঙ্গুল দিয়ে মানে আচ্ছা। ঘাড়টা মটকে দিয়েছে। কিন্তু এটা যে কিভাবে দিয়েছে তার মাও বুঝতে পারেন নাই,
এবং হুম হুম এটা যে কিভাবে হলো তাও বুঝতে পারেননি। এখন রাসেল ভাই যখন এই ঘটনা ওনার সাথে প্রথমে ঘটলো, রাসেল ভাই ওনার ফ্যামিলির লোক মারা গেল, এরপরে আরো কিছু ঘটনা ঘটলো যে ওই গ্রামের অনেকেই ওই মহিলা এবং ওই 2 সন্তানকে দেখতে পাওয়া শুরু করলো আচ্ছা রাতের বেলা। এতদিন শুধু ওই ভ্যানের সাথে ঘটতো, ভ্যানেলার সাথে ঘটতো, এরপরে এরকম আরো অনেকে দেখা শুরু করলো। হুম হুম তখন যখন এইটা মানে চতুর্দিকে একটা আতঙ্ক, কেউ সন্ধ্যার পরে বাসা থেকে বের হয় না, হুম হুম এরকম একটা মানে ভয়ঙ্কর সিচুয়েশন। আচ্ছা তখন রাসেল ভাই ওইখানে তাবলিগ জামাতের একটা দল এসেছিল হুম হুম ওইখানে মানে দাওয়াতি কাজ করতে করতে। তো ওনারা ওই চরাঞ্চলেও গিয়েছিলেন দাওয়াতি দিতে। তো ওখানেই এক তাবলিগ জামাতের যিনি আমির ছিলেন, হুম হুম তো ওনার কাছে ওই এলাকার কয়েকজন লোক বলেন যে আমরা তো হুজুর এই সমস্যা আছি, তো আমরা তো এটা কি করা যায়, আপনি একটু সলভ করে, মানে যদি সলভ করার কোনো ব্যবস্থা থাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি এটা কোনোই থাকে। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো এটা কি করা যায়। তো উনি রাসেল ভাই বললেন যে আমি এই কোন একটা রাত্রে আমি এই বাড়িতে একটু অবস্থান করব, যে কোনো একটা বাড়িতে, হুম হুম ঠিক আছে, যে আমি অবস্থান করব, দেখি আমি কি কতটুকু কি করতে পারি। আচ্ছা কিন্তু আপনারা ওই রাত্রে কেউ বাসা থেকে বের হবেন না, আপনারা সবাই বাসার মধ্যেই থাকবেন, আমি ওই বাসায় থাকবো, আমি যতটুকু করার চেষ্টা করব। তো রাসেল ভাই ওখানে কেউ রাসেল ভাই কেউ বের হন নাই। তবে মানে যারা ওখানে যারা ওই লোক একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে অনেক দূরে দূরেই ছিল, তো ওনাদের সবার বর্ণনা অনুযায়ী ওই রাত্রে মানে গভীর রাত্রে মানে ওনারা অনেক চিৎকার শুনেছেন, মহিলাদের হুম চিৎকার, বাচ্চার চিৎকার, অনেক চিৎকার, করুণ আর্তনাদ শুনেছেন, কিন্তু তা ওনারা বাসা থেকে বের হন নাই। কিন্তু সকালবেলা যখন ফজরের আজান দিয়েছে, ওই ইমাম সাহেব ওই যে হুজুর ওই যে ঘরে ছিলেন তার কাছে গিয়েছেন, তো ইমাম সাহেব মানে ওই হুজুর ভালো আছেন, সুস্থ, কোনো সমস্যা নেই। তখন হুজুর বললেন যে আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের ওখানে কোনো সমস্যা হবে না এখানে। তো আসলে ওই ঘটনার পর থেকে কিন্তু ওই ওই গ্রামে স্টিল নাও, যদিও এখন ওই গ্রামটা এখন আর নাই, কিন্তু হুম যতদিন ছিল 2004 সাল পর্যন্ত আর কখনো এই মহিলা বা তার বাচ্চা বা এই টাইপের কোনো ভৌতিক মানে এমন কোনো ঘটনা যেটা দেখলে মানুষ ভয় পেয়ে মারা যেতে পারে, হুম হুম এরকম কোনো ঘটনা ঘটে নাই বললেই চলে। তো ওনারা তাবলিগ জামাত থেকে এসেছিলেন, তারপর চলে যান। কিন্তু ওই সময় তো আসলে মোবাইল টোবাইল ছিল না, বা উনি যে কে ছিলেন বা উনি কি আসলে মানুষ ছিলেন নাকি অন্য কিছু ছিলেন বা কিছু ছিলেন, এটা কিন্তু রাসেল ভাই কেউ জানে না, কারণ ওই সময় তো আসলে পরিচয় সংরক্ষণ করার মতো অত টেনশনও কারো মাথায় আসে নাই। রাইট তো যার কারণে যিনি এই সমাধান মানে সমস্যার সমাধানটা করেছিলেন, আমরা তার পরিচয়টা আর কখনো জানতে পারিনি। তবে এই গল্পটা ওখানে অনেক প্রচলিত আছে, যারা ওখানে অনেকেরই মুখে মুখে এই ঘটনাটা হয়তো বা অনেকেই যারা শুনছেন হয়তো বা এই ঘটনাটার সাথে অনেকেই আজকে মানে নতুন করে শুনলেন আর কি এফএম এর মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটি ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, আপনাকে অনেক, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আপনাদের ফেসবুকের কমেন্ট নিয়ে আমরা ফিরে আসবো, কিন্তু বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে, এই আওয়ারে মাত্র একবার বিরতি নিয়েছি। এবং তারপরই আমরা একটা অডিও ক্লিপে যাবো, যে অডিও ক্লিপটি যিনি পাঠিয়েছেন তার ভিডিও আপনি পাবেন www.facebook.com/bhutfmtheclass এই অ্যাড্রেসে গিয়ে, সেখান থেকে চেক করুন যে কার ভিডিও, কার আমরা অডিও ক্লিপ শুনছি। অ্যান্ড আপনি মনে করি যে পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা স্টোরি। এই কাহিনীটা 2008 সালে হয়। তখন আমি ক্লাস 8 এ পড়ি। তো আমি একটা জিনিস বলে দিই, আমার স্কুল আর আমার বাসা খুব দূরত্ব ছিল না, খুব কাছাকাছি ছিল। আমার বাসার জানালা থেকে আমার স্কুল পুরোপুরি দেখা যেত, আর আমার বাসা থেকে আমার ক্লাসরুমও দেখা যেত, যেখানে আমি ক্লাস করতাম যে রুমে। তো আর যেদিন সকালে এই কাহিনীটা হয় সেদিন আসলে আমি স্কুলে আর কি আমার যেতে একটু লেট হয়, মানে আমার অলরেডি ঘন্টা দিয়ে দেয়, তো আমার যাইতে খুব লেট হয়। তো যে কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে জাস্ট নাস্তাও সেদিন আমি করিনি, তাড়াতাড়ি রেডি হয়ে আমি চলে যাই, রওনা দিই। তো আমার মা যেটা প্রতিদিন করে, আমার মা জানালাতে বসে থাকে, আমাকে জাস্ট দেখে যে আমি ঠিক মতো যাচ্ছি কিনা, সেখানে আমি আর কিছু বলিনি। এখন আসি বাকি কথায়। আমি স্কুলে যখন যাচ্ছি, ঢুকছি গেট দিয়ে, আমি সব প্রতিনিয়ত দেখি যে ঘন্টা দিল গার্জিয়ানরা মাঠে থাকে, অনেক সময় দেখা যায় যে তারা ঘন্টা দেওয়ার পরেও অনেকক্ষণ বসে গল্প করে। তো সেদিন আমি মাঠে চুকে দেখতে পারি যে মাঠে আসলে পুরো ফাঁকাই ছিল, কেউ এত ছিল না তার মধ্যে। তো
আমি পুরা মাঠে পার হয়ে আমার যে বিল্ডিং এ আমার ক্লাস হয় ওই বিল্ডিং এর দিকে যাচ্ছি। তো আমার বিল্ডিংটা উঠতে গেলে কি 3টা সিঁড়ি থাকে, 3টা সিঁড়ি পার হয়ে দেন গেটটা হয়। তো ওই গেটে যখন যাব, তো প্রথম সিঁড়ি আমি যখন পা দিই তখন আমার পিছন থেকে একটা ডাক শুনতে পারি আমি। মানে একজন আমাকে এত বললো যে "এর মা একটু শুনো"। তো আমি একটু মানে পিছনে ফিরে তাকালাম, দেখলাম যে একজন মহিলা, মধ্যবয়সী মহিলা, উনি আমাকে ডাকছে, বললো যে "মা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে"। তো আমিও আসলে যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো আমি মানে নাচিয়েও দাঁড়ালাম। তো আমি বললাম "জি আন্টি বলেন"। তো উনি আমাকে, ওনার দিকে আমি কখন তাকায় থাকলাম, আমি দেখলাম যে ওই বোরকা পরা, কিন্তু ওনার যে মাথার হেয়ারটা সেটা পুরো নাক পর্যন্ত ঢাকা, জাস্ট ওনার ঠোঁট গুলো দেখা যাচ্ছিল। তো ঠোঁট গুলো মানে বলতে গেলে এতটা কুৎসিত ছিল, মানে পুরো কালো, যেটা আসলে নর্মাল মেয়ে মানুষদের এটা হয় না। তো আমি আসলে মনে মনে হাসছিলাম, আচ্ছা কেমন গার্জিয়ান, মানে এই তখন আসলে বয়সটা এরকম ছিল যে থিং গুলো ওরকমই করতেছিলাম। তো ওইটা করার পরে যে আমি ওনাকে বললাম "জি আন্টি বলেন"। তো উনি আমাকে বলছে যে "মা, আমার মেয়ের নাম সুমাইয়া, ক্লাস 6 এ পড়ে। তো আজকে আমরা গতকালকে ফেনী থেকে আসি মা, ও আজকে সকালে আসলে তাড়াহুড়ার কারণে ও নাস্তা করে আসেনি"। তো আমি বললাম যে "তো আন্টি আমি কি করবো"। তো উনি বলছে যে "তুমি মা ওকে একটু পাউরুটি গুলো একটু দিয়ে দিবে, টিফিনটা একটু দিয়ে দিবে, তাহলে আমার জন্য খুব ভালো হতো"। তো আমি আসলে যেটা আমার নর্মালি, কারণ আমার অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তো আমি তখন আন্টিকে বললাম যে "আন্টি আসলে তো আমার পক্ষে সম্ভব না, আমার ক্লাসটা তো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তো আপনি কষ্ট করে দিয়ে দিলে ভালো হয়"। তো উনি তারপর আমাকে বলছে "না মা, একটু দিয়ে দাও, আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি যাবো, তুমি একটু কষ্ট করে দিয়ে দিও"। তো রাসেল ভাই, আমি যেটা দেখলাম যে তার হাতগুলো একটু মানে বিশ্রী দেখতে ছিল, তার নখগুলো মানে এটা স্বাভাবিক না, তার নখগুলো ছিল অনেক বড় বড়, আর খুব ময়লা ছিল নখটার মধ্যে। আমি আসলে মনে মনে খুব ফান লাগছিল যে এটা কেমন গার্জিয়ান এভাবে আসছে। তো আমি আগে যে লক্ষ্য করলাম যে একটা মানুষ যখন আমরা যখন বাচ্চাদের টিফিন দিই, অবভিয়াসলি তাদেরকে আমরা বক্সে করে দিই, একটা টিফিন বক্সে করে দেন আমরা তাদেরকে সেই টিফিনটা দিই। তো আমি দেখলাম যে উনি আসলে কোনো টিফিন বক্স ছাড়া খালি পাউরুটি, জাস্ট আমাদের পিস করা যে পাউরুটি গুলো থাকে, জাস্ট খালি পাউরুটি আর একটা কলা, ওইটাই দিচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে তো আমি দিয়ে দিব। তো ভাই আমি আরেকটা জিনিস, তখন সেই জিনিসটা আসলে আমার নলেজেও ছিল না, এন্ড আমার তখন ওই সেন্সও ছিল না, কারণ ওই মহিলাটা আমার থেকে 15-20 হাত দূরে ছিল, 15-20 হাত দূরে দাঁড়িয়ে সে আমার সাথে কথা বলছিল। তো এই জিনিসটা তখন আমি টোটালি বুঝতে পারিনি, এন্ড সে ওখান থেকে দাঁড়িয়েই আমাকে পাউরুটিটা দেয়। সে কিন্তু আমার কাছেও আসেনি যে না আমার কাছে এসে উনি আমাকে দিয়েছে, সেটাও না, সে দূর থেকেই আমাকে দেয়। তো এই জিনিসটা আমি তখনও বুঝি নাই, তখন এত খেয়ালও করি নাই যে এরকম কিছু। তো আমি পাউরুটিটা নিলাম, তো উনি বললো যে "মা তুমি একটু দিয়ে দিও, আমার খুব ভালো লাগবে তুমি দিলে"। আচ্ছা আমি বললাম ওকে। দেন আমি কিন্তু তখনও এক সিঁড়িতে দাঁড়ানো, 1 নাম্বার সিঁড়িতে। তো 2 নাম্বার সিঁড়িতে যখন পাড়া দিব, আমি 2 নাম্বার সিঁড়িতে পাড়া দিই, পাড়া দিয়ে আমি পিছনে ভাবলাম যে পিছে ফিরে ওনাকে বলে দিই যে "আন্টি আপনি চিন্তা করেন না, আমি দিয়ে দিব"। তো ভাইয়া আমি যখন পিছে ফিরার পর আমি দেখেছি পুরা মাঠ ফাঁকা, মানে যে মহিলাটা আমার এখানে দাঁড়ানো ছিল সেও নাই, পুরো মাঠ ফাঁকা। তো আমি আসলে তখন চিন্তা করতে পারতেছিলাম যে আসলে কি হইতেছে। তো এত তাড়াতাড়ি একটা মানুষ কখনোই যাইতে পারে না, দৌড়াইয়া হোক আর হেঁটে হোক, কেউ এত তাড়াতাড়ি যেতে পারে না, কারণ আমি একটা সিঁড়ি মাত্র পাড়া দিচ্ছি। আমি তখন আসলে জিনিসটা এত ফান ভাবে বা এত সিরিয়াসলি নিই নাই, কারণ আমার মাথায় তখন এগুলো কিছুই আসতেছিল না। দেন আমি আসলে তাড়াতাড়ি দৌড়ায় আমি ক্লাসে যাই, ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তো এদিক দিয়ে কিন্তু আমার মা অলরেডি জানলা দিয়ে তাকায় আছে, কারণ সে বুঝতেছিল, কারণ আমার গেটটা আমার বাসা থেকে দেখা যায় না, জাস্ট আমার ক্লাসরুমটা দেখা যেত, কারণ গেটটা ছিল উল্টো পাশে, তো যে কারণে গেটটা দেখা যেত না। তো আমার মাও একটু মানে জানলা থেকে মানে বুঝাচ্ছে কি ব্যাপার, এত দেরি কেন, তুমি তো ঢুকলা আমি দেখলাম, তারপর ওখানে আর কি হলো এটা আমার মা বুঝে নাই। তো আমি তাদের এত কথা না বাড়ায় আমার ক্লাস স্টার্টে গেলাম। আমার ম্যামও বলে কি ব্যাপার এত দেরি কেন, তো আমি জাস্ট
মানে কথাটা এড়াই গেলাম যে ম্যাম কিছু না এমনি এই চলছে। তো আমাদের যখন টিফিন পিরিয়ড, তো ওই টাইমে আমি এই ব্যাপারটা আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করি যে এরকম এরকম। ওকে কিন্তু আমি ভাইয়া এসব জিনিস বলি নাই যে মহিলাটা তো দূরে ছিল বা দূর থেকে আমাকে এরকম করছে, এগুলো কিছু শেয়ার করি নাই। আমি জাস্ট বলছি এরকম এরকম একটা আন্টি আমাকে এরকম দিছে, ওনার মেয়ে নাকি আসছে এরকম, ও ক্লাস 6 এ পড়ে, তো চল আমরা গিয়ে মেয়েটাকে খুঁজি। তো আমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে তাহলে চল যাই। তো গেলাম, কারণ আমিও এক ভাইয়া আমিও কিন্তু নাস্তা না করেই আসছি বাসা থেকে। তো গেলাম পুরা স্কুলে, আমি ক্লাস 6 এ গেলাম। ক্লাস 6 এ গিয়ে আমরা আর কি বলছি যে এরকম এরকম সুমাইয়া নামে কেউ আছে। তো অনেকেই বললো যে না এই নামে তো কেউ নেই। তো আমাদের শাখা ছিল 2টা, তো আমি পরের শাখাতে আউটসাইড ক্লাস যেহেতু এই শাখাতে নাই, তাহলে হয়তো বা পরের শাখাতে আছে। তো পরের শাখাতে গিয়েও দেখলাম যে নেই, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। তো আমি আমার ফ্রেন্ড তখন একটু চিন্তিত হলাম যে কি ব্যাপার, আসলে এই মেয়ের নামে কি নাই নাকি উনি কি আমাকে নাম ভুল বললো। তো পরে আবার আমরা আরেক জায়গায় আমাদের অন্যদিকে বুঝলাম যে আচ্ছা অন্য ক্লাসে আসে কিনা। অন্য ক্লাসে গিয়েও যেই সুমাইয়া, ওই সুমাইয়াকে আমিও চিনি কিন্তু ওই সুমাইয়া সেটা না। ওকে আমি জিজ্ঞেস করলাম, ও বললো যে না এটা তো আমারও না। তখন কি আসলে ভাই আমি আমার ফ্রেন্ড খুবই মানে একটু ভয় লাগছিল যে কি ব্যাপার, আমি খুঁজছি মেয়েকে আবার মহিলাটাও এরকম। তখন আমার মনের ভিতরে কেমন যেন লাগতেছিল যে আসলে কি কাহিনীটা কি হইতে যাচ্ছে। আমি ভাই আরেকটা কথা বলে দিই, আমার স্কুলের ভিতরে একটা পুকুর ছিল, পুকুর বা ডোবা বলতে পারেন, পুকুরও না ডোবার মতো ছিল। ওই ডোবাটা অনেক সময় মানে অনেকদিন ধরে ভরাট করার চেষ্টা করছিল আমাদের স্কুল থেকে। স্কুল কমিটি যারা ছিল তারা অনেকদিন ধরে এটা ট্রাই করতেছিল ওইটাকে ভরাট করে, কিন্তু কেউ আসলে পানিটা যতবারই ভরাট করার চেষ্টা করে ততবারই এটা উপরে পানি চলে আসে, মানে ভরাট হতো না জিনিসটা। অনেকদিন ধরে আমরা দেখছিলাম যে আসলে এটা অনেক ভরাট করার ট্রাই করা হয় কিন্তু জিনিসটা ভরাট হয় না। তো পরে আমি আমার ফ্রেন্ড ভাবলাম যে কাজ করি, আমাদের গেটের যে দারোয়ান ওনাকে জিজ্ঞেস করবো, হয়তো উনি জানতে পারে। আর আমি এটাও যে হয়তো জিজ্ঞেস করবো যে কোনো মহিলাকে আপনি সকালে আসতে দেখছেন কিনা। তো এটা আমি চিন্তা করলাম যে ওনাকে এই টাইমে এটা জিজ্ঞেস করে দেবো। তো আমি আমি আর আমার ফ্রেন্ড গেলাম, আমরা আঙ্কেলকে বলছি আঙ্কেল এরকম এরকম সুমাইয়া নামে কাউকে চিনেন, কে কে আছে। তো আমি তখন আমাকে ওনাকে এটাও জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এরকম সকালে কি কোনো মহিলা আসছিল। আমি যখন ঢুকে উনি আমাকে ঢুকে দেখে, তো উনি আমাকে বললো যে কই না তো আমি এরকম কাউকে দেখিনি। আর তুমি তো আমি যখন ক্লাসরুমের দিকে মানে মাঝের দিকে ঢুকি তখন আমার দারোয়ান চাচাও কোনো কাজে উনি বাহিরে যায়। তো উনি বলে না আমি তো ওই টাইমে আসলে দেখি নাই। আর সুমাইয়া নামের এই মেয়ে তো তুমি কোন ক্লাসের কথা বলছো। তো আমি বললাম যে এরকম মেয়েটা ক্লাস 6 এ পড়ে। তো 6 এ পড়া আমি আসলে ওই প্রশ্নের উত্তরটা শোনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না ভাইয়া। উনি আমাদেরকে যেটা বলে যে এই মেয়েটা তো কয়েকদিন আমাদের 2 বছর আগে এই ডোবাতে পড়ে মারা যায়। এই জিনিসটা যখন শুনি আসলে টোটালি আমিও ঠান্ডার ছিলাম, আমার ফ্রেন্ডও খুবই ঠান্ডার ছিল যে এটা কি শুনলাম। কারণ যে মেয়ের মা এইভাবে টিফিন দিয়ে গেল, তারপর আমি তখন জিজ্ঞেস করি ওর মা কোথায়। তো উনি আমাকে যে অ্যান্সারটা দেয় ওর মাও তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এটা শোনার পরে আসলে আমি আমার ফ্রেন্ড আসলে খুবই ভয় পাই। তো তখন আমার ফ্রেন্ড আসলে খুব আমাকে মানে খেপাচ্ছিল যে দেখ তোকে মনে ভূত ধরছে। তো আমি আসলে জিনিসটা আসলে গায়ে লাগাচ্ছিলাম না, কারণ আমি আসলে এসব জিনিস তখন খুবই মানে বিলিভই করতাম না এই জিনিসগুলো। পরে আমার ফ্রেন্ড আমার ছুটি হলো, আমি বাসায় গেলাম, আমার ফ্রেন্ডরাও গিয়ে আমার মাকে বলছে যে এরকম এরকম তোমাকে তো ভূত ধরছে। তো আমার মা আসলে সাথে সাথে আমাকে মানে ফুটু দেওয়ায় মানে যাতে আমি ভয় টয় না পাই। তো ওই টাইমে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সরি ভাইয়া, যেটা ছিল যে ওই পাউরুটি আর কলাটা কিন্তু আমাদের হাতেই ছিল। তা যখন আমরা মেয়েটাকে পাইনি আমরা এটা থিঙ্ক করলাম যে ঠিক আছে পাউরুটা ফালাই। পরে আমি আর আমার ফ্রেন্ড পাউরুটি আর কলাটা আমাদের এক জায়গা ছিল ওখানে আমাকে আমরা ডাস্টবিনের মতো ইউজ করতাম, ওখানে ফালাই দিই। দেওয়ার পরে প্রথম পরে আমাদের আরো কয়েকজন ফ্রেন্ডকে আমি এসব কাহিনীটা বলি যে এরকম এরকম। তো ওরা বলে কই দেখি চল পাউরুটি আর কলাটা গিয়ে দেখে আসি। তো ওরা গিয়ে পাউরুটি আর কলাটা দেখতে যখন যাই আমরা গিয়ে দেখি পুরা জায়গাটা লাল পিঁপড়া, লাল বড় বড় পিঁপড়া যেটাকে বলে ওইটা দিয়ে পুরা জায়গাটা ঘিরে আছে, কিন্তু পাউরুটিও নেই কলাও নাই। কিন্তু আমরা যতটুকু জানি যে জায়গা আমি ফালাইছি ওই জায়গায় কখনো আমাদের কোনো মানুষ যায় না, সাধারণত এত যাই না, এটা আমরা সবাই জানি। কিন্তু ওখান থেকে তাহলে পাউরুটি কলাটা কে নিল? ইভেন
বিলাই বলে, ওরাও একজন দিয়ে, কারণ ওই জায়গাটা পুরো লাগানো ছিল, ইভেন অনেক বড় করে দেয়াল দেওয়া ছিল। এই চিন্তা আসলে আমরা কেউই চিন্তা করি নাই যে এরকম কিছু আর কিছু হবে বা এরকম কিছু ভাববো। তো আর ভাইয়া আসলে কি ফুল কাহিনী পরেটা, কারণ আমি আসলে অনেক ভয় পাই, খুবই ভয় পাই এই জিনিসটা যখন হয়, এবং যখন চিন্তা করলাম খুব ভয় পাই। থ্যাংক ইউ। Wood FM, the night comes alive with Ramin. সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এখন আছেন। আমি হঠাৎ করেই আমার মনে হচ্ছিল যে আমরা মাঝখানে গত বছরে যেটা করেছিলাম, এই বছরে এখন পর্যন্ত সেটা করিনি, যে শুধুমাত্র ইমেল আর অডিও ক্লিপ দিয়ে যদি একটা এপিসোড করা যায়, সেই এপিসোডটা করলে কেমন হয়। তো বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন, দেশেও যারা রয়েছেন, যাদের আসা সম্ভব নয় স্টুডিওতে, তারা অবশ্যই আমাকে পাঠিয়ে দিবেন ঘটনাগুলো। আমরা ভাবছি কম্পাইল করে একটা শুধুমাত্র ইমেল আর অডিও ক্লিপ দিয়ে একটা এপিসোড করব, এবং সেটা দুর্দান্ত হবে বলে আমার বিশ্বাস। যদি আপনারা এটাকে সাপোর্ট করেন, ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন যে হ্যাঁ, আমরা চাই যে শুধুমাত্র ইমেল এবং অডিও ক্লিপ দিয়ে হোক। আর যদি না চান সেটাও লিখবেন, কারণ জানা দরকার এরকম একটা বড় কিছু করার আগে অবশ্যই আপনাদের মতামতটা খুব জরুরি। কারণ আমি সবসময় বলি যে ভূত এফএম হচ্ছে আপনার প্রোগ্রাম, আপনার নিজের, সুতরাং আপনি ডিসাইড করবেন যে ভূত এফএম কিভাবে চলবে। সে কারণে আপনি যে ধরনের ঘটনাগুলো পছন্দ করেন, আমরা চেষ্টা করি সেই ধরনের ঘটনাগুলো প্রচার করার। তো যাই হোক, এমডি শাকিল আহমেদ লিখেছেন এবং তিনি বলেছেন যে যে ঘটনাটা তিনি শুনলেন এই মুহূর্তে সেই ঘটনাটি তার কাছে ভালো লাগে নাই। ভালো না লাগতেই পারে, খুবই স্বাভাবিক। এভাবেই জানাবেন, যেটা ভালো লাগবে সেটা জানাবেন, যেটা ভালো না লাগবে সেটাও জানাবেন। এমডি প্লাবন আছেন আমাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন সাকিবুল ইসলাম আবিদ, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তসলিম মাহমুদ হৃদয়, যশোর থেকে শুনছেন বন্ধুরা মিলে সবাই একসঙ্গে। MHP শাকিল আছেন এবং তিনি শুনছেন এই মুহূর্তে। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাহুল দাস, এবং তিনি বলছেন যে আজকে শোনা হলো না, আগামীকাল ডাউনলোড। আগামীকাল মানে কি, আপনি ডাউনলোড তো আমরা আসলে আপলোড করি না যে আপনি ডাউনলোড করবেন। সুতরাং আপনি যদি না পারেন তাহলে ডেফিনেটলি আপনি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন এবং সেখান থেকে শুনতে পারেন। মারিয়া মিম আছেন এবং তিনি আমার সঙ্গে শুনছেন বাড্ডা থেকে। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাজিবুল ইসলাম, খুলনা থেকে শুনছেন তিনি। এমডি বাবু ছবি আপলোড করেছেন। ASF উৎস আছেন নীলফামারী থেকে। খান শাকিল আছেন এবং তিনি ভূতের গলি থেকে শুনছেন। আমাদের সাথে আছেন জিয়ান জাহিদ, এছাড়াও ফোরেন স্মাইল আছেন এবং তার বার্থডে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আকাশ আছেন আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MA মোজাম্মেল হক। ভাই ভয় লাগে না কেন? আমাদের লাইফে ধরেন যে আপনি কোনো একটা কিছুর অনুভূতি পাচ্ছেন না, কোনো একটা কিছু ফিল করতে পারছেন না, এইটা আসলে তাহলে খুব মুশকিল। কারণ আপনি যদি ফিল না করেন, ভয় যদি ফিল না করেন, তাহলে আপনাকে ভয় লাগানো খুবই অসম্ভব ব্যাপার। আপনার এই মুশকিল। ধরুন যে আপনি দুঃখের কোনো কিছু দেখছেন, আপনার হাসি পাচ্ছে, পেতেই পারে। আপনি আবার খুবই দুঃখের আবার হাসির কোনো কিছু দেখছেন, আপনার কান্না পাচ্ছে, হতেই পারে। এটা কি আমি জানি না এটাকে কি বলবো। রহমান মাহবুব আমাদের সঙ্গে আছেন এবং মুন্সিগঞ্জ থেকে তিনি শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। সৌরভ খান আছেন আমার সঙ্গে। এনাম আহমেদ আছেন আমার সঙ্গে আছেন করিব খান, আমার সঙ্গে আছেন আমার সঙ্গে আছেন আসিফ, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তনজিব, তিনি সৌদি আরব থেকে অ্যাপ দিয়ে শুনছেন। আপনার ছবি চাইলে কিন্তু আপলোড করতে পারেন আপনি যে সৌদি আরবে আছেন। আহমেদ আল বাসির আমার সঙ্গে বলছেন যে ফার্স্ট টাইম তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমার সঙ্গে মোশাররফ হোসেন তার ছবি আপলোড করেছেন, বলছেন যে অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ মুনতাসির বিল্লাহ ফাহিম আমাদের সঙ্গে আছেন। শাকিল আহমেদ আছেন, সিরাজুল ইসলাম আছেন,
সজীব আহমেদ আমার সঙ্গে আছেন। ঢাকা মেডিকেলের মর্গ থেকে ঘুরে আসলাম এবং তিনি বলছেন যে অনেক ভয় পেয়েছেন। তিনি কি কারণে গিয়েছিলেন সেটা অবশ্য আমাদের জানাননি তিনি। হুমায়ুন আহমেদ আছেন আমাদের সঙ্গে, যশোর থেকে শুনছেন তিনি। আমার সঙ্গে আছেন সালমান ইসলাম। সালমান এই প্রথমবার তিনি বলছেন যে ভূত এফএম এর কমেন্ট করছি, আপনার প্রথমবারই পড়া হয়ে গেল। এমডি আরাফাত আর রহমান সিরাজগঞ্জ থেকে শুনছেন। ফয়সাল শিকদার আছেন, লাইফলেস বয় মাসুদ আছেন, আবরার ফাহিম খান ইমরান আছেন আমার সঙ্গে। একটা ছোট্ট ঘটনায় যাবো। যে ঘটনাটা ইমেইল, এবং আমি যেহেতু বললাম যে সব পুরো এপিসোডটাই এটা ইমেইল দিয়ে করা যায় কিনা, আজকে এটা ইমেইল পড়ে ফেলি এই মুহূর্তে। তো ইমেইলটি এরকম যে যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই জানতে চাইলাম না কেমন আছেন। আমি ইকরামুল ইসলাম সিফাত, বাসা সিরাজগঞ্জ। আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারবো না, আপনি ইমেইলটি পড়ে শোনালে খুশি হব। 2016 নভেম্বর মাস, প্রচন্ড শীত। এরকমই একটি শীতের রাতে আমি যখন আমার সমস্ত কাজ করে ঘুমোতে যাব, ঠিক তখনই আমার ফোনে একটি ফোন আসে। রাত আনুমানিক 12:10 কি 20 হবে। এত রাতে তো আমায় কেউ ফোন করে না। নাম্বারটি অপরিচিত ধরতে ধরতে ফোনটি কেটে গেল। আবার 1 মিনিটের মধ্যে ফোন আসলো। কলটা ধরতেই শুনি ফুফাতো বোনের হাজব্যান্ড। ঘন্টার মধ্যে কড্ডার মোড়ে, মানে যমুনা সেতু হাইওয়ের বাস স্ট্যান্ডে নামবে, আমাকে গিয়ে তাকে আনতে হবে। আমি একা কিভাবে যাব, তাও আবার এত রাতে। যখন এসব ভাবছিলাম তখনই মনে হলো ফুফাতো ভাইকে ফোন করে শুনি সে নাকি রাজশাহীতে গেছে কোনো এক দরকারি কাজে। এই কথা শুনে রেগে কলটা কেটে দিয়ে আমি একাই বাইক নিয়ে যাওয়া আরম্ভ করলাম। বলে রাখা ভালো, আমার বাসা থেকে হাইওয়ে 25 থেকে 30 কিলোমিটার দূরে এবং 2টি বাইপাস আছে। 2 নম্বর বাইপাস ছোট বলে এই বাইপাস দিয়ে কোনো বাস ট্রাক চলাফেরা করে না, কিন্তু সিএনজি চলাফেরা করে, তাও আবার রাত 10টা পর্যন্ত। আমি ভুলে 2 নম্বর বাইপাস দিয়ে যাই এবং সেই বাইপাসে ঘটে আমার জীবনের ভয়ঙ্কর ঘটনা। প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় 10-15 গজ সামনে কি আছে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি রাস্তাটি ভালোই চিনতাম, তাই আমার কোনো রকমের অসুবিধা হওয়ার কথা না। কিন্তু সেই রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল এবং আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। প্রায় 15 কিলোমিটার চলে এসেছি। সামনে দেখি একটা দোকান। আমি সিগারেটে আসক্ত ছিলাম, তাই দোকানের সামনে বাইক থামালাম। দোকানে কেরোসিনের বাতি জ্বলছে, দোকানদারকে দেখা যাচ্ছে না। আমি না দেখেই বললাম, একটা সিগারেট দেন তো। সিগারেট হাতে নিতেই দোকানদারের কালো চাদর দেখতে পাই। সে বলল, যেখানে যাও না কেন আমার সামনের দিকে যেও না, আর সামনের দিকে যেও না, বিপদ হবে। লোকটার কণ্ঠস্বর কর্কশ। আমি সিগারেটের দাম দিলাম এবং তার কথা শুনেও না শোনার ভান করে বাইক নিয়ে আবার যাওয়া আরম্ভ করলাম। যত সামনের দিকে যাচ্ছি কুয়াশার পরিমাণ ততই বেড়ে চলেছে। এভাবে 6-7 কিলোমিটার চলে এসেছে। হঠাৎ দেখি একটা লোক রাস্তার মাঝে বসে আছে আর কি যেন কুড়াচ্ছে। আমি পাগল মনে করে হর্ন দিই। হর্ন দিতে আমার দিকে এগিয়ে আসে গায়ের চাদর লেপটা ঢাকছে। নিষেধ করছিলাম চেনা লাগছিল দোকানদারের কণ্ঠ। আমি তখনও বুঝি নাই যে কিছুটা ঘটছে আমার সঙ্গে। সে যখন আমার হাতটা ধরল বুঝতে পারলাম এতটাই শীতল ছিল সে হাত যে আমার হাত অবশ্যই যাওয়ার খবর হলো। আর তার শরীর থেকে পচা দুর্গন্ধ আমার নাকে এসে লাগছে, যেন সে মরে গেছে। এবং মানুষ মারা গেলে যেরকম দুর্গন্ধ হয় ঠিক তেমন। হঠাৎ করে মুখের দিকে তাকাই, বলে বুঝতে পারবো না কি ভয়ঙ্কর ছিল সে। বিভৎস ভাবে এক পাশে থেতলে আছে, অজর ধারায় রক্ত পড়ছে। ওই দৃশ্য দেখে আমি সেন্সলেস হয়ে যাই আর নিজেকে আবিষ্কার করি একটা সিএনজির হর্ন শুনে। আর আমি আমার বাইক থেকে 20-25 গজ দূরে ছিলাম। আমি কিভাবে বাইক থেকে 20-25 গজ দূরে? সিএনজি ড্রাইভার বলল, কি হয়েছে, তুমি এখানে এইভাবে পড়ে আছো কেন? সব খুলে বললাম তাকে এবং সে বলল, আমিও তাকে অনেকবার দেখেছি। আমি এখনো একদম পাইনি। এত অন্ধকারেও আমি তার মুখ আর অজর ধারায় রক্ত পড়ার দৃশ্য কিভাবে দেখেছিলাম। এটাই আমার ঘটনা।
ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এটা ছিল ঘটনা, এবং এই ঘটনার পরে একটু ছোট্ট বিরতি হচ্ছে। বিরতির পরে আমাদের ফিরে আসতে হবে দুজন অতিথি, আমাদের স্পিকার আছেন, তাদের কাছে করে ঘটনা নিউ ইয়র্ক থেকে নাইম প্রামাণিক শুনছেন, ছবি আপলোড করেছেন তিনি, এবং নিউ ইয়র্কের ছবি আপলোড করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আরো অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তি পেজ, সেই পেজ থেকে পড়ছি। এমডি জামিউল ইসলাম জামিল আছেন, শাকিল শাহরিয়ার আছেন, মোহাম্মদ সাগর আছেন, জিল্লুর রহমান আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ওসমান সাদি আছেন, ফারজানা দোলা আছেন রিফাত ইসলাম, হাসানুল হক বন্যা, এমডি সোহেল রানা, হাসান শফিউল আলম, নীল নাজির, নিরাশ চন্দ্র, হিমেল তুষার, সিকান্দার শেখ, এসকে সুজিত দাস আমার সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শাহেদ ঝিনাইদা থেকে শুনছেন, তিনি আমার সঙ্গে আছেন। আরমান আহমেদ, তারা সবাই মিলে শুনছেন। দীপ দত্ত আছেন টাঙ্গাইল থেকে, অ্যাপ দিয়ে শুনছেন। আর কে রিফাত আছেন, শান্ত পারভেজ আছেন আমার সঙ্গে আছেন সুমন, হবিগঞ্জ থেকে অ্যাপ দিয়ে শুনছেন। মহসিন ভুঁইয়া লিমন আমার সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। রাউজান খান বাবু আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন পুরোটার জন্যই শুক্রবার রাতটা এত স্পেশাল হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। আজ এ যে নাইম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন আমার সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি খুশি আক্তার, এবং আমার তিনি অ্যাপ দিয়ে পুতাচপ শুনছেন। দিনাজপুর থেকে শাহরিয়ার শুভ আছেন, ওয়াকিউল ইসলাম আছেন, 3 বোন একসাথে শুনছেন রংপুর থেকে, 3 বোনকে সাথে নিয়ে। আফ্রিদি তুহিন আছেন, এছাড়াও অভয় কুন্দ্র আছেন, এবং তিনি অভয় কুন্দ্র আমাদের সঙ্গে আছেন, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি বরিশাল থেকে সাজিদ, এছাড়াও মোহাম্মদ ওসমান সাদি আছেন আমার সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি মাঝারুল ইসলাম সাগর, এছাড়াও এমডি নাইম সহ আরো অনেকে, এবং এছাড়াও সৌদি আরব থেকে শুনছেন মা আমার জান্নাত, এবং তিনি বলছেন যে আমি শফিক সৌদি আরব থেকে শুনছি আমার সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আপনি যে থাকতে চান তবে চলে আসতে পারেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজের যে কোনো একটিতে, এবং বা দুটো পেজে আপনি আসতে পারেন, এবং লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার দিতে পারেন, যেটা ইচ্ছা। আমির হামজা সৌদি আরব থেকে আছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি চাইলে থাকতে পারেন। এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি, আপনার নামটা প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবে। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ মিরপুর থেকে এসেছি। আমি শুনি আপনার ঘটনা। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ড আমার সাথে এই স্টোরিটা শেয়ার করেছিল। এই ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই রাজশাহীতে। তো আমার ফ্রেন্ডের দেশের বাড়ি হচ্ছে রাজশাহী, তো সেখানে তারা থাকতো না, তারা মাঝে মাঝে ওই তাদের দেশের বাড়িতে যেত। সেখানে ছিল তার দাদি আর তার ছোট চাচা। তো সেম ভাবে তারা ওখানে বেড়াতে গেল। তো বেড়াতে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের একটা ছোট বোন ছিল, তো তাকে দাদি স্বাভাবিকভাবে অনেক আদর করতো, তাকে সাথে সাথে রাখতো, সবসময় ওখানে গেলেই সাথে সাথে রাখতো। তো সেখানে যাওয়ার পরে 2 দিন পরে রাসেল ভাই, আমার ফ্রেন্ডের বাবা একটা রাতের বেলা একটা সাউন্ড পায়। সাউন্ডটা আসতেছিল আমার ফ্রেন্ডের দাদির রুম থেকে। মনে হচ্ছিল যে সে মানে রুমের ভিতরে কেউ কথা বলতেছে। তো আমার ফ্রেন্ডের বাবা মনে করেছে তার মেয়ে মনে হয় তার সাথে ছিল রুমের মধ্যে, এই কারণে তারা কথা বলতেছে। তো সেই জিনিসটাকে বেশি একটা কেয়ার করে না। তো সেকেন্ড ডেতেই মানে সে আবারও ফিল করলো যে রাতের বেলা তার মায়ের রুম থেকে কেউ একটা কথা বলার সাউন্ড পাওয়া যাচ্ছে। তো সে উঠে আমার ফ্রেন্ড আর তার বোন যে রুমে ঘুমায় সেই রুমে গেল, গিয়ে দেখলো তারা দুজনই ঘুমাচ্ছে। আর সে ওঠার পরে কথার সাউন্ডটা আস্তে আস্তে কমে গেল রাসেল ভাই।
তো সেই জিনিসটা দেখার পরে সে তারপরের দিনই তার মাকে জিজ্ঞেস করলো যে তোমার রুমে আমি রাতের বেলা কথার আওয়াজ পেলাম, তুমি কার সাথে কথা বলতেছিলে? আচ্ছা তো সে জিনিসটা স্কিপ করে গেল সেই সময় রাসেল ভাই, মানে তার সাথে শেয়ার করতে যাচ্ছিল না। তো এই জিনিসটা দেখে আমার ফ্রেন্ডের আব্বু সে একটু রাগী হলো তার মায়ের উপরে। তারপরে তারা যেদিন চলে যাবে রাসেল ভাই, সেদিন আমার ফ্রেন্ডের যে ছোট বোন ছিল সে একটু অসুস্থ হয়ে গেল। আচ্ছা এই কারণে সেদিন তারা যেতে পারেনি। তো সেদিন রাতের বেলা ঘটে গেল একটা ভয়ানক ঘটনা। মানে এবারে সাউন্ডটা আসতেছিল ওই রুম থেকেই, কিন্তু মনে হচ্ছিল কারোর মুখ চেপে ধরলে যে টাইপের একটা সাউন্ড হবে রাসেল ভাই, এই টাইপের একটা সাউন্ড আসতেছিল রুম থেকে। তো আমার ফ্রেন্ডের আব্বু এবং তার মা দুজনই উঠে গেল রুমের মধ্যে যাওয়ার পরে। মানে গেট দেখলো, গেটটা ভেতর থেকে লক করা। তো তারা চাবি দিয়ে গেটটা খুলে দেখলো একটা ভয়ানক দৃশ্য। সে দেখলো তার মায়ের মুখ একটা ছোট বাচ্চা মেয়ে চেপে ধরে রয়েছে, আর সে বাচ্চা মেয়ের চেহারাটা সেম তার মায়ের মতো। আচ্ছা এই জিনিসটা দেখার পরে রাসেল ভাই, আমার ফ্রেন্ডের যে মা, সে সাথে সাথে ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়। আর সেই জিনিসটা তাদেরকে দেখে বিড়ালের মতো করে রাসেল ভাই জানালা দিয়ে বিড়াল যেভাবে বের হয়ে যায় সেম ওইভাবে করে বের হয়ে চলে গেল, আচ্ছা মানে জাম্প করে চলে জাম্প যায়। করে চলে গেল। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার ফ্রেন্ডের আব্বা তার ছোট ভাইকে ডাকলো। তারপরে তার মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল রাসেল ভাই। তাকে পানি খাওয়ালো, কিন্তু তার সেন্স ছিল না। মানে তাকে পানি দিল মুখের মধ্যে, তার সেন্স ছিল না। তারপরের দিন সকালবেলা ডাক্তার এনে দেখানো হলো। তারপর তার সেন্স বিকালের দিকে ফিরে আসলো। তার সেন্স আসার পরে সেই ব্যাপারটা, পুরো ঘটনাটা পুরো ফ্যামিলির সাথে শেয়ার করলো। সে বলল যে এই ঘটনাটা তার সাথে রেগুলার হচ্ছে এবং সে একা একা থাকে। এই কারণে মানে ফার্স্টে এই জিনিসটাকে সে ওয়াশরুমে গেটের সামনে একদিন দেখেছিল, তারপরে থেকে জিনিসটা তার আশেপাশেই থাকে এবং তারা এতদিন ধরে এখানে আছে এবং তার নাতনিকে সে আদর করছে, এই জিনিসটা সে মেনে নিতে পারছিল না। এই কারণে সে মানে সেই দিন মানে তার উপরে এইভাবে অ্যাটাক করে। আর তারা যদি ওই দিন ওই ফ্ল্যাটে না থাকতো তাহলে মনে হয় আজকে সে বেঁচে থাকতো না আর কি রাসেল ভাই। তারপরে ওই ফ্ল্যাটটাকে হুজুর দিয়ে ওখানে মিলাদ পড়ানো হয়। তারপরে মিলাদ পড়ানোর পরে আমার ফ্রেন্ডের দাদিকে তারা ঢাকায় নিয়ে চলে আসে। মানে সে এখন সুস্থ হয়ে আছে রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের সবারই ঘটনাটি ভালো লেগেছে। এবং আপনি যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhuthfm@radio50.fm, which is bhwtfm@radio.ford.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, বা আপনি আমাকে লিখেও পাঠাতে পারেন, এবং সেটা আপনার ব্যাপার। এবং আমি একটু আগে যেরকম বললাম যে একটা এপিসোড করতে চাই এই মান্থে না, ডেফিনেটলি নেক্সট মান্থে, এবং নেক্সট মান্থের মাঝামাঝি বা শেষের দিকে যদি আমরা এরকম এপিসোড করি যেটাতে শুধুমাত্র অডিও ক্লিপ এবং ইমেইল পাঠাবেন, তাহলে আগামী সপ্তাহের মধ্যেই আপনি সেটি পাঠিয়ে দিন। কারণ আপনাদের সেই ইমেইলগুলো এবং আপনাদের সেই অডিও ক্লিপগুলো আলাদা করে তারপরে আমাকে সেই এপিসোডটির জন্য প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সোহান, এসেছি ঢাকার বাড্ডা থেকে, বর্তমানে গুলশান কলেজে পড়ছি। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার ফ্রেন্ডের কাছ থেকে নেয়। এটা হচ্ছে ঢাকা মেডিকেলের একটি ঘটনা। তো আমার ফ্রেন্ড তার মা অসুস্থ থাকার কারণে ঢাকা মেডিকেলে তাকে থাকতে হয় তার মায়ের সাথে। তো একদিন মধ্যরাতে তার মায়ের ওষুধ আনার জন্য ইমিডিয়েটলি তাকে নিচে যেতে হবে। তো ও চিন্তা করলো লিফট ব্যবহার করা উচিত। তো ও লিফটের ওখানে গিয়ে লিফটের বাটনে বারবার ক্লিক করছিল। এমন অবস্থায় তার পাশ থেকে একজন লোক এসে বলল, প্লিজ এই কাজটা করবেন না, আপনি এই লিফটে যাবেন না, কারণ এটা জীবিত মানুষদের জন্য নয়, এই লিফটটা মৃত মানুষদের জন্য। এই কথাটা বলে লোকটা ওখান থেকে আস্তে করে চলে গেল। আর সে কিছুটা মানে কৌতূহল হলো যে বিষয়টা মানে কিরকম। তো বিষয়টা আমলে না নিয়ে সে ওই লিফটেই উঠলো। লিফটে ওঠার পর লিফটের দরজাটা বন্ধ হলো, সাথে সাথেই আবার দরজাটা খুলে গেল। সে দেখতে পেল তার বরাবর লিফটের বাইরে একজন লোক একটা স্ট্রেচারে একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো যথারীতি লোকটা ভিতরে ঢুকলো লাশ নিয়ে। তো লিফটটা আবার চলতে শুরু করলো, নিচের দিকে যেতে শুরু করলো। আর এমত অবস্থায় লিফটের ভেতর প্রচন্ড বাতাস, আর বাতাসের সময় ওই লাশের মুখ থেকে কাপড়টা সরে যায়। আর ও দেখতে পায় এই লাশটা
মানে আর কারোরই না, কিছুক্ষণ আগে যে লোকটা তাকে বলেছিল যে এই লিফটে উঠবেন না, এটা মৃত মানুষদের জন্য, এটা সেই লোকটারই লাশ ছিল। এটা দেখার পর সে জাস্ট চোখটা বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকে, যা দোয়া দূর পারে পড়তে থাকে। একটা পর্যায়ে লিফট নিচে আসলে সে লিফট থেকে দৌড়ে ছুটে চলে যায়। তারপর সিকিউরিটি গার্ডকে বললে সিকিউরিটি গার্ড বিষয়টা বলে যে এখানে অনেক অদ্ভুত কিছুই হয়, আর মানে ঢাকা মেডিকেলে এরকম হয়েই থাকে সচরাচর। আপনার সাথে আরো খারাপ কিছু হতে পারে। তো আজও ও এই প্রশ্নের উত্তরটা খুঁজে পায় না যে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে তার সাথে কি হলো, লোকটা তাকে এসে বলল, আর ওই লোকটাই লাশ হয়ে ফিরল। তো এই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন একটা অডিও ক্লিপ না, আমরা সরাসরি একটা ইমেইলে চলে যেতে পারি। আরো একটা ইমেল শুনবো, এবং সেই ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, যেভাবে লিখেছেন ফারহানুর রহমান। আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই সালাম নেবেন, কেমন আছেন তা বললাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। কিছু কারণবশত আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। ঘটনাটি পড়ে শোনাতে খুশি হব। আমি ভূতফ্রমের একজন নিয়মিত লিসেনার। আমি ফারহানুর রহমান রবিন, বাড়ি নাটোর জেলা লালপুর উপজেলায়, পেশায় একজন সংবাদকর্মী। উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করায় এলাকায় আমার ভালোই নাম ডাক আছে, সবাই সাংবাদিক রবিন বললেই চেনে। সেই কারণে অনেকের কাছে আসে বিভিন্ন কারণে আমার কাছে। এলাকায় ঘটনা ঘটলে আমি সবার আগে জানতে পারি। সেরকমই একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে গত 1 সপ্তাহ আগে রাত্রি 8:30 আমি আমার এলাকার এক সাপ্তাহিক পত্রিকা অফিসে, আমি আর আমার এক বড় ভাই বসেছিলাম। একটি লোক আসলো অফিসে, এসে বলল, ভাই আমাদের ওখানে একটি লাশ পাওয়া গেছে, আপনারা আমার সাথে চলেন, আমি আপনাদের নিতে এসেছি। বড় ভাইয়ের কথায়, বড় ভাইয়ের কোথাও কাজ থাকার কারণে তিনি যেতে পারলেন না। আমি ক্যামেরাটা নিয়ে তার সাথে মোটরসাইকেলের পেছনে বসে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা যাওয়ার পথে থামলাম এক মাঠের ভেতরে। আমি বললাম, ভাই লাশ কোথায়? আর পুলিশ কাউকে দেখছি না। আমি তাকে বললাম, কে আপনি? এখানে তো কিচ্ছুই নেই, কে আপনি? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? জবাবে তিনি আমায় বললেন, ভয় পাবেন না, আমার নাম সোহেল, আমি আপনাকে এখানে কাজেই নিয়ে এসেছি, এমনিতে নিয়ে আসিনি। উপরের দিকে তাকান। আমি দেখলাম উপরের দিকে একটা বৈদ্যুতিক তার আছে, ওখানে একটি কারেন্টের খুঁটিও আছে, তার সাথে একটি মানুষ ঝুলন্ত অবস্থায় নড়াচড়া করছে না, দূর থেকে মনে হচ্ছে মারা গেছে। ক্যামেরা বের করলাম ছবি উঠাবার জন্য, কিন্তু ক্যামেরাটা অন হচ্ছিল না। মনে করলাম হয়তো চার্জ নেই। পকেট থেকে মোবাইল বের করে দেখি একই অবস্থা। অন অফ করছি, আবার অফ হচ্ছে। তারপর আমি সোহেলকে বললাম, তুমি এলাকার। সোহেল বলল, ভাই 10টা বাজে, এখানে একা থাকবেন, ভয় পাবেন না তো? আমি বললাম, আরে ভাই না, আমি এগুলো তো অভ্যস্ত, আমার ভয় লাগে না। সোহেল মোটরসাইকেল স্টার্ট দিল আর বলল, ভাই আসির জন্য ভাবছি 1/2 ঘন্টা হয়ে গেল, কেউ কেন এখন আসছে না? এত দেরি তো হবার কথা না। এভাবে 2 ঘন্টা কেটে গেল, কিন্তু কেউ আসছে না। আমি দাঁড়িয়েছিলাম সেই খুঁটির সামনেই। পকেট থেকে মোবাইল বের করলাম, অন করে দেখি ফুল চার্জ। আমি তো অবাক। এরপর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলাম। লাশের উপরের দিকে লাইট ফেলতেই আমি যা দেখলাম, তা দেখে আমি আসলেই অপ্রস্তুত হয়ে গেলাম। দেখলাম এ আর কেউ নয়, এ সেই যে আমাকে অফিস থেকে নিয়ে এসেছে আজ দুপুরে, সেই সোহেল। আমি দেখলাম লাশটির চোখ দুটো নেই, মনে হচ্ছে কেউ যেন খেয়ে নিয়েছে। এবং এই দৃশ্য দেখে আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, দিলাম এক দৌড়। কিছু দৌড়াতেই পেছনে তাকিয়ে দেখি সেই কারেন্টের খুঁটিটা আর দেখা যাচ্ছে না। মনে করলাম হয়তো অনেক দূরে চলে এসেছে, কিন্তু এটা কি? খুঁটি তো আমার সামনে, পেছনে হওয়ার কথা ছিল, আমার সামনে কি করে এলো? আবার পেছন ঘুরে দৌড় দিলাম। 10 মিনিট পর পার হয়ে দেখি আবার সেই কারেন্টের খুঁটির সামনে লাশটি ঝুলছে তারের সাথে। লাশের চেহারায় এবার একটু পরিবর্তন লক্ষ্য করলাম। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরল আনুমানিক 10টার দিকে। আমি নিজেকে আবিষ্কার করলাম একটা ধান ক্ষেতের মধ্যে, যেখানে আমি ছাড়া আর কোনো মানুষ ছিল না।
ছিল শুধু সেই বৈদ্যুতিক খুঁটি, কিন্তু তার সাথে কোনো লাশ ছিল না। আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। দেখলাম মোবাইল ক্যামেরাটা আমার পকেটেই আছে। মোবাইল বের করে দেখে মিস কল। রাতে বিরেতে না ফেরার কারণে সবাই আমাকে খোঁজাখুঁজি করেছে। বাড়ি ফিরলাম, সবাই বলল রাতে কোথায় ছিলে, তোমায় কতবার বলেছি ফোন করলে রিসিভ করবে। আমি বললাম রাতে এক বন্ধুর বাড়িতে ছিলাম, মোবাইল ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আমি আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমার বাড়ির কাউকে আজ পর্যন্ত বলিনি। পরে অফিসে সেই বড় ভাই, তার কাছে জানতে চাইলাম সেদিনের কথা, মানে সোহেলের কথা। তিনি বলেন, ওই কবে সেদিন তো তুমি অফিসেই আসোনি, আর সোহেলকে কোথায় লাশ পাওয়া গেছে, কি বলছো এসব তুমি? এগুলো শুনে আমি পুরোই অবাক, এবং আমার সাথে ঘটে যাওয়া এই রহস্য আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। এই যে ঘটনা, যদি আপনার ঘটনা সত্যি হয়, যদি আপনি সত্যি ঘটে থাকে, তাহলে খুবই রহস্যজনক। এবং আমি সবসময় আশা করি যে ফুটেজ যারা ঘটনা পাঠান, তারা শুনলেও সেটা যাচাই বাছাই করে পাঠান বা সত্য ঘটনা পাঠান। আমি সেটাই এক্সপেক্ট করব, কারণ আমি আপনার মাথার ভেতরে ঢুকে দেখতে পারবো না আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। কিন্তু প্রথমে শেয়ার করা হয়েছিল যে একটি হসপিটালের ঘটনা, যেখানে একটি বাচ্চা লাশকে নিয়ে আসা হয়েছিল, এবং সেই লাশটির মানে খুবই অদ্ভুত ব্যাপার যে সেই একজন মহিলা সেই লাশটি কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন, এবং তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন যে হেল্প চাওয়ার জন্য। পরে যখন গার্ড এসে বলে ডাক্তারকে যে একটা লাশ এসছে, বাচ্চাটা জীবিত ছিলেন। এরপরে তিনি বাচ্চাটাকে ভেতরে ঢুকতে দেন মা সহ, এবং মা একদম মানে নবজাত বাচ্চা। তারপরে সেই মা এসে সেই বাচ্চাটিকে যখন রুমের মধ্যে শুইয়ে দেয়, তখন তিনি পরীক্ষা করে বলেন যে এক্সামিন করেন, তিনি বলেন যে না, বাচ্চাটা অলরেডি মারা গেছে। এবং তারপরে তিনি কোনো একটা কারণে সম্ভবত কাউকে ডাকতে বা আচ্ছা, তিনি তারপরে সামনে তাকিয়ে দেখেন যে মাটি নেই। মাকে খুঁজতে তিনি সেই ঘর থেকে বেরিয়ে আসেন, এবং সেই ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখেন যে যেই গার্ডটির খবর দিয়েছিল সেই গার্ডটি ওখানে অন্য একজন আছে। তিনি তখন তাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে, একটা মহিলা আসছে, মহিলা নাই, তারপর তিনি বলেন, গার্ড বলেন যে কই, আমি তো আজকে ডিউটিতে আছি, এবং যার কথা আপনি বলছেন যে আপনাকে দেখেছি সে তো ডিউটিতেই আজকে আসেনি। আমার হঠাৎ করে এই ঘটনাটা পড়ে ওই ঘটনাটার কথা মনে পড়ে গেল আর কি। তারপরে উনি বলেন যে তাহলে ওই রুমের মধ্যে কি বাচ্চাটা তো আছে। তো উনি যান এবং যে দেখেন যে না, সেখানে কোনো বাচ্চাও নেই, মা তো থাকে আগেই চলে গেছে, মায়ের থাকার কোনো, সেই বাচ্চাটিকে যেটাতে জড়িয়ে, যে কাপড়টিতে বা টাওয়েলে করে জড়িয়ে নিয়ে আসা হয়েছিল, সেটি সেখানে আছে। তো এটি একটা রহস্যজনক ব্যাপার। এরকম রহস্যের সমাধান আমরা আসলে সত্যি অনেক সময় করতে পারি না। তো আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন, এবং স্টে টিউনড টু রেডিও ফুর্তি এরিয়া FM. The night comes alive. ওয়েলকাম ব্যাক। সাথে আমার সাথে রয়েছে মাসুফা, এবং আজকের অতিথিরা। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় মারুফ শুভর কাছে আরো একবার। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ। আপনাদের সাথে এখন আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার আঙ্কেলের সাথে ঘটেছে। ঘটনাটা ঘটেছে পুরান ঢাকার নারিন্দা ভূতের গলিতে। তো তারা একটা বাসা ভাড়া নেয় রাসেল ভাই। সেই বাসার একটু বর্ণনা আমি দিতে চাই। সেই বাসাটা ছিল 2 তলা, এবং বাসাটার সামনে মানে গার্ডেনের মতো একটা জায়গা ছিল। আর আমার আঙ্কেল বাসাটার নিচতলায় ওনাদের লিভিং রুম ছিল, সেই লিভিং রুমেই থাকতো, আর তার ফ্যামিলি দোতলায় থাকতো। তো ওইখানে যাওয়ার পরে রাতের বেলা সে এমনি রাতে পড়ে, রাত জেগে পড়ে। তো সে রাত জেগে পড়তো, এবং তার একটা কুকুর ছিল, সেই কুকুরটাকে ওই বাউন্ডারির মধ্যে এসে ছেড়ে দিত।
তো কিছুদিন যাওয়ার পরে ওই বাসাটার ঠিক সামনের বাসায় একটা ভদ্রলোক ছিল, সে আমার আঙ্কেলকে ডেকে একদিন বলল যে বাবা, তোমাকে আমি রাত্রেবেলা ওই গার্ডেনে ঘোরাফেরা করতে দেখি, তুমি রাতের বেলা ওখানে বেশি হাঁটাচলা করো না। তো আমার আঙ্কেল বলল যে কেন আঙ্কেল, এটা কিসের জন্য? পরে সে বলল যে না, কোনো সমস্যা নাই, তুমি হেঁটো না রাত্রেবেলা। তো সেই বিষয়টাকে বেশি কেয়ার করলো না। তো এর 1 থেকে 2 দিন পরে রাসেল ভাই তার কুকুরটা রাতের বেলা যখন ওই গার্ডেনের মধ্যে ছেড়ে দেওয়া হতো, তখন সে রেগুলার চিল্লাচিল্লি করতো। তার নাম ধরে ডাকলে সে চুপ হয়ে যেত। তো একদিন রাতের বেলা সে কুকুরটা সেম ভাবে চিল্লাচিল্লি করতেছিল রাসেল ভাই। তো তাকে ডাকতেছিল, কিন্তু সে এক ইয়েতে সে চিল্লাচ্ছিল। তো কিছুক্ষণ পরে সেই কুকুরটা দৌড়ে রুমের ভিতরে চলে আসলো এবং আমার আঙ্কেল যেই সোফার মধ্যে বসে পড়তেছিল সেই সোফার নিচে ঢুকে সে কাঁপতেছিল। এটা দেখে আমার আঙ্কেল একটু ভয় পেয়ে গেল যে ও তো এরকম ভাবে কোনো ইয়ে করে না, ও তো সবসময় নর্মাল থাকে। তো সে বাইরে গেল, সে বাইরে গিয়ে টর্চ লাইট মেরে দেখলো কোনো জায়গায় কোনো কিছুই না। তো সে ওই দিন মেন গেটটা বন্ধ করে সে পড়তেছিল। তো রাত তখন 2:30টার মতো বাজে, সে স্মোক করতো। তো সে স্মোক করার জন্য বাইরে গেল। তো যখনই সে গেটটা খুললো রাসেল ভাই, সে দেখলো তার গার্ডেনে পেয়ারা গাছ ছিল একটা, সেই পেয়ারা গাছের নিচে একটা মহিলা বসে আছে এবং তাকে দেখে সাথে সাথে ওই গাছের উপরে উঠে গেছে। তো এই জিনিসটা দেখে সে ফার্স্টে বুঝতে পারিনি সে জিনিসটা কি ছিল। তো সে টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে সে কে করতে করতে সে গাছটার সামনে গেল। সে যখন গাছের সামনে গেল রাসেল ভাই, সে দেখলো ওই জিনিসটা গাছের উপরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে হাসছে। এই জিনিসটা দেখে সে দৌড়ে রুমের মধ্যে ব্যাক করে। আর এই ব্যাপারটা সে নিতে পারেনি ওই দিন রাত্রে, তার জ্বর চলে আসে রাসেল ভাই। পরের দিন সকালে এই জিনিসটা ওনার ফ্যামিলিকে সে শেয়ার করে, কিন্তু তার ফ্যামিলির কোনো মেম্বারই তার এই ব্যাপারটা বিশ্বাস করে না, তাকে বলে তুই ভুল দেখেছিস। তো সে তখনও অসুস্থ ছিল। একদিন রাতে তার মা তার রুমে এসেছিল রাতের বেলা, সে দেখলো তার পায়ের সামনে ঠিক সেম ওই জিনিসটাই বসে আছে। এই জিনিসটা দেখার পরে তার ফ্যামিলি সবাই বিশ্বাস করলো যে না, তার সাথে এই ব্যাপারটা আসলেই ঘটেছিল রাসেল ভাই। তারপরে তারা ওই বাসায় আর বেশি দিন থাকেনি। এই ছিল আমার স্টোরি, সেকেন্ড স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে মশিউর রহমান রিফাত লিখেছেন যে